চট্টগ্রাম শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আধুনিকতার ছোঁয়ায় মোড়ানো প্রাইভেট হাসপাতালটার সপ্তম তলা হতে ১৩ তলা পর্যন্ত ফ্লোরগুলো সব প্রাইভেট কেবিনের আওতাভুক্ত। ডক্টর হুমায়রার তত্ত্বাবধানে মুহূর্তেই টপ ফ্লোরটা তথা 13 ফ্লোর সম্পূর্ণ খালি করার ব্যবস্থা করা হলো। সেই ফ্লোরে চিকিৎসাধীন পেশেন্টদের অন্য ফ্লোরের খালি কেবিনগুলোতে শিফট করা হলো যত দ্রুত সম্ভব। এই ব্যাপারটা হ্যান্ডেল করা হুমায়রার একার পক্ষে এত সহজ হতো না কিন্তু ইবাতের একটা ফোন কলে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেল। হসপিটাল অথরিটির কাছে পৌঁছে গেল সূক্ষ্ম আদেশ। চট্টগ্রাম শহরের প্রভাবশালী ব্যবসায়ীর স্ত্রী অসুস্থ, তার চিকিৎসার পাশাপাশি প্রাইভেসি মেনটেনের দায়িত্বটাও হসপিটাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতেই তারা ব্যাপারটা আমলে নিলেন। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ স্পিডে গাড়ি চালিয়ে বাণীকে নিয়ে হসপিটালে পৌঁছায় হিরণ। তার পিছু পিছু আরও 2 গাড়ি ভর্তি লোক এসেছে নিরাপত্তা রক্ষার স্বার্থে। তবে তাদের গেট আপ এবং ভঙ্গিমা এমন যেন তারা অতি সাধারণ সিভিলিয়ান মাত্র। হসপিটালের সামনে নামতেই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল সাধারণ মানুষের ভিড়ে। ডক্টর হুমায়রা আগে থেকেই 2 জন ওয়ার্ড বয়কে নিয়ে নিচে প্রস্তুত ছিল হিরণ এবং বাণীকে রিসিভ করতে। তিনি বিলম্ব না করে অতি দ্রুত লোক সমাগম আনিয়ে তাদের নিয়ে স্টাফদের জন্য বরাদ্দ শূন্য লিফটে উঠে 13 বাটনে প্রেস করেন। মিনিটেকের মধ্যেই লিফট পৌঁছে যায় নির্দিষ্ট ফ্লোরে। বাণীর শ্বাসকষ্টের পরিমাণ বেড়েছে বই কমেনি বিন্দু পরিমাণ। গায়ের জ্বরটাও বেপরোয়া হয়ে পড়েছে বেশ। প্রাথমিক লক্ষণ এবং অবস্থার পর্যবেক্ষণ করে হুমায়রা নিউমোনিয়ার আশঙ্কাই করে, তবে সম্পূর্ণ নিশ্চিত হতে সে বিশেষজ্ঞ ডক্টরের সাথে আলাপ করে কিছু টেস্ট করার ব্যবস্থা করে। উল্লেখ্য টেস্টগুলোর মধ্যে মুখ্য হলো চেস্ট এক্স-রে এবং সিবিসি টেস্ট। তার পাশাপাশি পালস অক্সিমেট্রি নামক ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ব্লাডে উপস্থিত অক্সিজেনের পরিমাণটাও মেপে নিল। টেস্টগুলোর রিপোর্ট যথাসম্ভব দেওয়ার আদেশ দিয়েই হুমায়রা বাণীর প্রাথমিক জ্বর নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে তার পূর্বে সে হিরণকে বলে কেবিনের বাইরে যেতে। হুমায়রার আদেশ শুনে হিরণ ভ্রু কুঁচকে প্রশ্ন করে, আমার বাইরে যেতে হবে কেন? নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে হিরণ সাহেব। রোগটা ছোঁয়াচে। রিপোর্ট পজিটিভ হলে বনিকে সম্পূর্ণ আইসোলেটেড করতে হবে আমাদের। তাই নিশ্চিত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমাদের সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। হিরণ ম্লান দৃষ্টি মিলে একবার তাকায় শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে অবস্থিত ডক্টর হুমায়রা সহ আরও 2 জন নার্সের দিকে। তারা 3 জনই মাস্ক, সার্জিক্যাল গ্লাভস ও ক্যাপ পরিহিত অবস্থায় আছে। আশঙ্কাজনক রোদের সব প্রকোপ হতে নিজেকে বাঁচানোর সব ব্যবস্থাই তারা নিয়েছে। এক পলক তাদের দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে হিরণ তাকায় শুভ্র বেদি শুয়ে থাকা দুস্থদেহের মালিকানার দিকে। প্রিয়তমার এহেন দশা হিরণের বিবেক কাঁপিয়ে তোলে। মনে মনে নিজেকে শুধায়, ভুল করেছিস হিরণ, নিজের কথার বরখেলাপ করেছিস, প্রতিজ্ঞা ভঙ্গ করেছিস। যার জন্য নিজের পাশবিক রূপটা খোলসে ঢেকে রাখার ওয়াদা করেছিলি, তার সামনে নিজের পশুর ন্যায় রূপটা নির্মোচন করেছিস। কষ্ট দিয়েছিস বাণীকে। আরও একবার। বিবেকের দংশন উদয় হতেই হিরণ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এলোমেলো পা ফেলে দ্রুত সেই কেবিন ছেড়ে বেরিয়ে আসে। করিডোরের শেষ মাথায় উন্মুক্ত এক বারান্দা রয়েছে। সেই বারান্দায় এসে হিরণ পকেট হতে একটা সিগারেটের প্যাকেট বের করে। অতঃপর লাইটারের সাহায্যে একটা সিগারেট জ্বালিয়ে 2 ঠোঁটের ফাঁকে তা চেপে ধরে। শান্তি মিলছে না। সিগারেটের অসহন ধোয়ার সাথে তার আত্মগ্লানি উড়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে না। নিজের অসহায় অভিব্যক্তি হিরণ কাকে বোঝাবে? ওই কেবিনে অসুস্থ অবস্থায় পড়ে থাকা মেয়েটা তার জন্য গুরুত্বহীন। মেয়েটার সাথে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত। একই দড়ি 2 প্রান্তে বাধা তারা, কিন্তু মেয়েটা বোকা, বড্ড বোকা। তাই তো বাধা দড়ি সহই সে ছোটে পালানোর চেষ্টা করে, কিন্তু এতে হিতে বিপরীত হয়। এই বুদ্ধিহীনা আচরণের ফলে মেয়েটা মুখ থুবড়ে পড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। তার পাশাপাশি দড়ির অপর প্রান্তের মানুষটাও সেই আঘাতের ক্ষীণ অংশীদার হয়, কিন্তু বোকা মেয়েটা তা মানতে নারাজ। সিগারেটের শেষ টানটা দিয়েই হিরণ অবশিষ্ট অংশটুকু নিজের বাম হাতের মুঠোয় পুরে আহত সরে শুধায়, তোমাকে ভালোবাসার কথা আমার আর ইহজন্মে মুখ ফুটে বলা হবে না বাণী। সেই সুযোগ আমি নিজেই পাপে হারিয়েছি। কিন্তু এই নিঝুম রাতের আকাশ সাক্ষী রইল। আমি একটা জানোয়ার, এটা যেমন সত্য,
ঠিক একইভাবে আমি তোমার ভালোবাসায় আহত, এটাও ধ্রুব সত্য। 10 জন যুবক পাথরের মূর্তির ন্যায় শটান দাঁড়িয়ে রয়েছে। তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে তাদের দলনেতা আব্রাহাম। সকলের কাঁধেই রয়েছে ব্যাকপ্যাক। দেখে যে কেউই মনে করবে একদল ভার্সিটি পড়ুয়া যুবক বোধহয় ভ্রমণ যাত্রায় বের হওয়ার জন্য তৈরি হয়েছে। যদি তারা জানতো তাদের উদ্দেশ্যটা কতটা ভয়ঙ্কর, এ কোনো ভ্রমণ যাত্রা নয়, বরং মরণ যাত্রা, যেখানে মানুষ মারে, মানুষ মরে। শমশের মজুমদারের আলিশান বাড়ির ত্রিসীমানার ভেতর এই মুহূর্তে আব্রাহাম সহ তার সঙ্গীদের অবস্থান। অপেক্ষায় পথ চেয়ে আছে তারা শমশের মজুমদারের। অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ হয়। বিশাল গেট পেরিয়ে বাড়ির সীমানায় প্রবেশ করায় শমশের মজুমদারের গাড়িটা। গাড়ি হতে নেমে শমশের মজুমদার মুখে স্বভাবসুলভ হাসি বজায় রেখে আব্রাহামের দিকে এগোয়। আব্রাহাম রাশভারী স্বরে শুধায়, আমরা প্রস্তুত স্যার। শমশের মজুমদারের হাসির রেখা দীর্ঘ হয়। তিনি এগিয়ে গিয়ে আব্রাহামের কপালে চুমু খেয়ে বলেন, আমি জানি তুমি আমার মান রাখবে। হিরণ স্যার, ওনার উপস্থিত থাকার কথা ছিল। শমশের বিশ্রী হাসি একে আব্রাহামের কথার পিঠে রহস্যময় গলায় বলে, হিরণের কাছে আজকাল মিশনের থেকে পরিবার বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, হয়তো সেখানেই সময় দিচ্ছে। আব্রাহাম আর এই ব্যাপারে কথা বাড়ায় না। সে বিদায় নিয়ে প্রস্থান করতেই শমশের মজুমদার তার সাথে দাঁড়িয়ে থাকা যুবকের পানে তাকায়। ছেলেটার নাম মানিক, শমশের মজুমদারের বিশ্বস্ত ডানহাত। শমশের মজুমদার পর্যন্ত সকল তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছে সে। শমশের ভ্রুকুটি করে প্রশ্ন করে, কি ব্যাপার মানিক, হিরণের এখানে উপস্থিতি না থাকার কারণ কি? স্যার, আপনার আদেশ অনুযায়ী হিরণ স্যারের বাড়ির উপর যাদের নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা খবর পাঠিয়েছে। সন্ধ্যার দিকে হিরণ স্যারকে গাড়িতে করে বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে। সঙ্গে ওনার স্ত্রীও ছিল। উনি নিজের স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছে, অসুস্থ খুব সম্ভবত। হিরণ একের পর এক ভুল করেই যাচ্ছে। ও ভুলে যাচ্ছে ও প্রায়োরিটি কি হওয়া উচিত। আমার এত বছরের শিক্ষা ও 2 দিনের মেয়ের ময়ে ভুলতে বসেছে সে। স্যার, ওনার করা ভুল যদি আপনার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তার আগেই কি ওনাকে থামানো উচিত নয়? শমশের মজুমদার হাঁটতে হাঁটতে উঠোনের একপাশে রাখা আরাম কেদারায় আয়াস করে বসে। অতঃপর বলে, শোনো মানিক, আমি পরিবার ও আপনজনহীন একজন শক্তিশালী মানুষ। আমাকে দমানোর কোনো রাস্তা আমি খোলা রাখিনি। অনেকে হয়তো মনে করে হিরণকে আমি একবার একাকিত্ব দূর করার জন্য এতিমখানা থেকে তুলে এনে নিজের ছায়াতলায় রেখেছি। কিন্তু মূর্খের দল এ জানে না যে সে শমশের মজুমদার নিজের হৃদয় কেটে সমুদ্রে ফেলে দিয়েছে। যেখানে হৃদয় নেই সেখানে মায়া দয়া থাকবে কি করে? হিরণকে অ্যাটেম্প্ট করার একটাই কারণ, বিশ্বস্ততা। আমার এমন একজনের খুব প্রয়োজন ছিল যাকে আমি নিজের মনের মতো করে গড়ে তুলতে পারবো। হিরণ হয়েছেও তাই। আমার আদর্শে বড় করেছি ওকে। ও একটুখানি বয়সে ওকে অস্ত্র আর মদের সাথে পরিচয় করিয়েছি। আমার মদের ব্যবসা সম্পূর্ণ হালখাতা সামলানো শিখেছে ওইটুকু বয়সে। একটা সময়ও আমাকেও ছাড়িয়ে যায়। আমার ব্যবসা ছেড়ে নিজের আলাদা ব্যবসা প্রতিষ্ঠান করে। সালা মদ ছেড়ে অস্ত্রের ব্যবসা শুরু করে। অস্ত্রের নেশায় এতটাই ডুবে গিয়েছে যে ও যে লীলাহীন শিখার ন্যায় অপ্রতিরোধ হয়ে ওঠে। পোষ্য কুকুর নিজের মালিকের প্রতি যতটা অনুগত থাকে ও ঠিক ততটাই অনুগত ছিল। কিন্তু আজকাল কুকুরটা নিজের মালিকের দিকেই সুযোগ পেলে ঘেউ ঘেউ করার সাহস দেখাচ্ছে, যার একমাত্র কারণ ওই নারী আর শিশু। ও হয়তো ভাবছে মালিকের দিকে ঘেউ ঘেউ করলে ও খুব বীর বাহাদুর হয়ে গিয়েছে, কিন্তু ও বুঝতে পারছে না যে ওই নারী আর শিশুর কারণে ও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ওর এই দুর্বলতা ওকে আপনা আপনি শেষ করে দিবে। আপাতত আমার ওকে নিজের মিশনের জন্য প্রয়োজন মিটে গেলে ওই কুত্তার বাচ্চাকে নিজের অগাধ মনে করিয়ে দিব। শমশের মজুমদারের কথার পিছে আর কোনো টু শব্দ করে না মানিক। মনে মনে সে পৈশাচিক আনন্দ অনুভব করে। বেশ হবে ওই জানোয়ারটা শাস্তা হলে। একবার হিরণকে সরাতে পারলে শমশের মজুমদারের সব থেকে কাছের মানুষ হিসেবে মানিক হিরণের জায়গা দখল করবে। যে ক্ষমতার এত আত্মগরিমা ওই জানোয়ারের, সেই ক্ষমতা মানিকের আওতায় থাকবে তখন। আর্মিদের থাকার জন্য রয়েছে মেসের ব্যবস্থা। সেই মেসেই একই রুম শেয়ার করে থাকে সাইফ এবং সাদাত।
রাতের খাবার সেরে সবেমাত্র রুমে ফিরল তারা। সাদাত বিনা বাক্য ব্যয়ে নিজের সিঙ্গেল বেডটায় গা এলিয়ে দিয়ে একপাশ ফিরে শুয়ে পড়ে। দূর হতে দেখে যে কেউই মনে করবে সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সাদাতের চোখে এখনো ঘুম নামেনি। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চোখে সহজে ঘুম নামেও না। সারাদিনের পরিশ্রম শেষে রাত্রিবেলায় যখন বালিশে মাথা গোজে, তখন তাদের মাথায় কিলবিল করে পারিবারিক বিভিন্ন চিন্তা। সাদাতের ক্ষেত্রে সেই চিন্তার পরিমাণ একটু বেশি। এই মিশনে আসার পূর্বে তার বাবা মারা গিয়েছে। সাদাত তখন অন্য মিশনের কারণে ফিল্ডে ছিল 1 সপ্তাহ। তার বাবার মৃত্যুর খবরটা সে পায় ঠিক 2 দিন পরে। ততক্ষণে দাফন কাজ শেষ। একমাত্র ছেলে হয়েও নিজের বাবার জানাজা পড়ার সুযোগটুকু তার ভাগ্যে জোটেনি। সেই আফসোস এখনো ভেতরে ভেতরে সাদাতকে কুড়িয়ে খায়। সঙ্গে রয়েছে নিজের মা আর ছোট বোন দুটোর চিন্তা। চট্টগ্রাম হতে অদূরে খুলনা জেলায় যাদের অবস্থান, একা 3টা মেয়ে মানুষকে আল্লাহ ছাড়া আর কারো আমানতে রেখে আসতে পারেনি সাদাত। মানুষরূপী জানোয়ার ভর্তি দেশে মা, বোন, স্ত্রী কিংবা কন্যা সন্তানকে একা রেখে তাদের নিরাপত্তার আশঙ্কায় এমন বহু সাদাতই নির্ঘুম রাত পার করে। ঠিক তার পাশেই 3 হাত দূরে থাকা অপর সিঙ্গেল বেডটাই সোজা হয়ে সিলিংয়ের পানি চেয়ে রয়েছে সাইফ। খাওয়ার পরে খানিকের আড্ডায় আজ সকলে নিজের পরিবার নিয়ে গল্প করছিল। কি মিষ্টি খুনসুটিময় সেই গল্পগুলো, কত কত চরিত্র রয়েছে সেই গল্পগুলোতে। মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা নানি, চাচা চাচি ইত্যাদি। সাইফ কেবল হাসি মুখে সবার গল্পগুলো শুনে যাচ্ছিল। আচমকা ফারদিন প্রশ্ন করে ওঠে, কিরে সাইফ মামা, তোর ফ্যামিলি সম্পর্কে আমরা কিছুই জানি না। তোকে কখনো বাসায় কল করতেও দেখি না। তোর ফ্যামিলি কই থাকে? চাটগায়া নাকি? সাইফ তখন খুব স্বাভাবিক ভঙ্গিতেই হেসে জবাব দেয়, আসছি একা, জামো একা। মানে? মানে আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন এসব কিচ্ছু নাই। আই হ্যাভ অনলি মি। কথাটা বলেই সাইফ সবার বিস্মিত মুখশ্রী দেখে ফিক করে হেসে দিয়ে বলে, ও সরি, তোগর মতন 3টা ছাগল আর 3টা পাগলও আছে আমার জীবনে। সাইফের সেই কথার পরে কেন যেন আড্ডা নিজের প্রাণ হারায়। সবকটা মুখ কেমন যেন আধারে তলিয়ে যায়। সবারই হয়তো মনে মনে সাইফের জন্য মায়া লাগছিল, কিন্তু এই মায়াটা তো সাইফ কখনো চায়নি। সে তো বেশ আছে নিজের এই একা জীবনে। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, না আছে কোনো মাথা ব্যথা। পরিবার থাকা কি আসলেই গুরুত্বপূর্ণ? কই, সাইফ তো দিব্যি পরিবার পরিজনহীন জীবন কাটিয়ে দিচ্ছে। কখনো কোনো অভিযোগ তার মনে উকি দেয়নি। আপন ভাবনায় ডুবে থেকে সাইফ মনে মনে নিজের সিঙ্গেল বেডটার উদ্দেশ্যে বলে, ধ্যাৎ শালা, তুই আর আমি সিঙ্গেলই ভালো। রাতে ঘুমানোর আগে নার্স এসেছে নিশার পায়ের ব্যান্ডেজ বদলে দিতে। বিছানায় হেলান দিয়ে বসে থাকা নিশা একবার পাশ ফিরে 3 সিটের সোফাটার দিকে তাকায়। নাইমার কেবলমাত্র চোখ লেগে এসেছে। সারাদিন তিনি এক পায়ে দাঁড়িয়ে নিশার দিকে খেয়াল রাখে। মায়ের ক্লান্ত দেহটাকে খানিকের আরাম হতে ডেকে তুলতে মন চায় না নিশার। সে চুপচাপ বসে রয় নিজের মতো। নার্স তার গাউনটা হাঁটুর উপর তুলতেই সাদা ব্যান্ডেজে মোড়ানো পা উন্মুক্ত হয়। নিশার বুক ভয়ে পিটপিট করছে। এই কয়দিন ড্রেসিং চেঞ্জ করার সময় নাইমাই পাশে দাঁড়িয়ে সবটা খেয়াল রেখেছে। নিশা ভয়ে চোখ বুঝে রেখেছিল। এখন পর্যন্ত সে একবারও নিজের পায়ের সেলাইয়ের জায়গাটা দেখেনি, কিন্তু আজ ঠিক করেছে সে নিচে তাকিয়ে থেকে জায়গাটা দেখবে। যে ক্ষত আর দাগ তার সারা জীবন বয়ে বেড়াতে হবে, তার মুখোমুখি হতে না জানলে জীবনটা পার করা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে তার জন্য। সাদা ব্যান্ডেজের কাপড় সরে যেতেই একটা বিভৎস দৃশ্য দেখে নিশা। সেই দৃশ্যের ভার তার মস্তিষ্ক সইতে পারে না। আচমকা চিৎকার করে ওঠে সে। 2 হাতে নিচের মুখ ঢেকে ফেলে সে। চোখ জোড়া দৃঢ় করে বুঝে রয়। তার চিৎকারে ইতিমধ্যে নাইমার ঘুম ভেঙে গিয়েছে। জুলফিকারও কেবল মেয়েকে দেখার জন্য হেডকোয়ার্টার হতে সরাসরি হসপিটালে এসেছিল, কিন্তু নিশার কেবিনের দরজার কাছাকাছি আসতেই চিৎকারের শব্দ শুনতে পেয়ে সে তড়িঘড়ি করে কেবিনে প্রবেশ করে। দ্রুত মেয়ের কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করে কি হয়েছে। নাইমাও একই প্রশ্ন করছিল মেয়েকে, বুকে জড়িয়ে নিয়ে। নিশা কাঁদতে কাঁদতে বলে, আম্মু, আমার পা দেখতে অনেক বিশ্রী হয়ে গেছে। কি বাজে কালো দাগ, অনেক বাজে দেখতে আম্মু। আসল কারণ বুঝতে পেরে নাইমা আর জুলফিকার দুজনেরই হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। জুলফিকার চোখের ইশারায় নার্সকে বলে দ্রুত ড্রেসিং ছেড়ে বেরিয়ে যেতে। নার্স নিজের কাজ সেরে চলে যায়।
নিশা তখনও মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে। মেয়ের কান্না দেখে নাইমাও আর স্বাভাবিক থাকতে পারে না। মায়ের মনে হানা দেয় অদ্ভুত সব চিন্তা। মেয়ে মানুষের শরীরে দাগ থাকাটা কোনো অভিশাপের থেকে কম নয়। এই সেলাইয়ের দাগ যে কোনো দিন যে যাবে না সে বিষয়ে ডাক্তার নিশ্চিত করেছে, যদিও অন্য উপায় আছে, সেটা হলো প্লাস্টিক সার্জারি। নাইমা কান্নারত গলায় বলে, আম্মু, এই দাগ দূর করে দিব মা। আমি দ্রুতই সব থেকে ভালো প্লাস্টিক সার্জিয়ান খুঁজে বের করব। প্রয়োজন পড়ে তো দেশের বাইরে নিয়ে যাব। তুমি চিন্তা করো না। নাইমার কথায় জুলফিকারের মেজাজ চড়ে যায়। সে গরম গলায় বলে, আজে বাজে কথা বলা বন্ধ করো। ওসব করতে গেলে ইনফেকশনের হাই রিস্ক আছে, তা কি তুমি জানো না? তো কি আমার মেয়ে সারা জীবন এই দাগ সহ্য করবে? মেয়েটা জানে বেঁচেছে নাইমা, সেটার জন্য শুকরিয়া আদায় করো। তুমি সবসময় একজন অযোগ্য পিতাই রয়ে গেছো, রয়ে যাবেই জুলফিকার। মেয়েকে বিয়ে দিতে হলে এইসব নিয়ে কত ঝামেলা হতে পারে সেই চিন্তা তোমার মাথায় আছে? তুমি এসব না ভাবলেও আমি ভাবি। নিশা কান্না থামিয়ে ফোলা ফোলা চোখ মেলে দেখতে থাকে নিজের আম্মু আব্বুর তাকে নিয়ে ঝগড়া। জুলফিকারও একইভাবে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ, খুব ভাবো তুমি। তোমার ভাবার নমুনা আমি দেখতে পাচ্ছি। তোমার কি মনে হয় আমি কোনো অশিক্ষিত পাত্রর হাতে আমার মেয়েকে তুলে দিব? কেবলমাত্র অশিক্ষিতদেরই এসব নিয়ে মাথা ব্যথা থাকবে। নাইমা ও জুলফিকারের এই কথা কাটাকাটি চলতেই থাকে। ভুলে যায় তারা কেবিনে উপস্থিত আরেকজন মানুষের অস্তিত্ব। নিশা আচমকা আবার টুকরে কেঁদে ওঠে। সবকিছু অসহ্যকর ঠেকছে তার কাছে। দম বন্ধ লাগছে তার। কেমন হতো যদি নিশার অস্তিত্বই না থাকতো? তাহলে নিশ্চয়ই আম্মু আব্বু ঝগড়া করার কোনো কারণ খুঁজে পেত না আর। কারণ তাদের সব ঝগড়াই হয় নিশাকে ঘিরে। নিজের ব্যক্তিগত রুমটায় প্রবেশ করতেই দুর্জয় এগিয়ে গেল কাঠের তৈরি আলমারির দিকে। আলমারির এক পাশের দরজাটা খুলতেই তার চোখের সামনে দৃশ্যমান হলো দরজার ভেতরে অংশে কাঠের সাথে অতি সুনিপুণ কায়দায় আটকে থাকা আয়তকৃত ছবিটা। দুর্জয়ের অতি ব্যক্তিগত এবং ভালোবাসার তিনজন মানুষকে ছবিটাতে বন্দি করা হয়েছে। ছবিটার পানে দুদণ্ড তাকাতেই দুর্জয় প্রচণ্ড ক্লান্ত অনুভব করে। বুকটাও বেদম ভারী অনুভূত হচ্ছে। এই ভার বয়ে বেড়ানো হতে সাময়িক বিরতি নিতেই বোধহয় সে আলমারির সেই তাকের ভেতর হতে মোটা কাপড়ে আবৃত একটা বাদ্যযন্ত্র বের করে। অতি সাবধানে সে কাপড়ের ভেতর হতে কালো রঙা বাদ্যযন্ত্রটা বের করে চার দেয়ালে আবদ্ধ রুমটার ভেতর একটা কাউচে বসে সে অতি যত্নের সহিত কালো বাদ্যযন্ত্রটাকে নিজের কোলে বসিয়ে সুকৌশলে তাতে নিজের দুহাতের সাহায্যে সুর তোলে। গম্ভীর স্বর সেরে খালি গলায় আওড়ায়, ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজও তাই, অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই, এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। রইস দিলদার ধরা পড়েছে বেশ কিছুদিন হলো, অথচ তার মুখ দিয়ে একটা কোনো তথ্য বের করতে সক্ষম হলো না সামরিক বাহিনী। এমন কোনো টর্চার বাকি নেই যা করা হয়নি তার উপর। তবু শয়তানটা মুখ ফসকে একটা শব্দ উচ্চারণ করেনি, উল্টো প্রতিবারই শয়তানদের মতো বিশ্রী ভঙ্গিতে হেসে বলে ওঠে, আবার শুরু হবে ধ্বংসলীলা। সামরিক বাহিনীর তখন দিশেহারা অবস্থা। তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে।
আরেকটা ধ্বংসযোগ্য যে অতি সন্নিকটে তা সকলেই আজ করতে পারছে, কিন্তু তারা চাইলেই এই বিষয়টা অ্যালার্ম করে সাধারণ মানুষদের জানাতে পারছে না। ওপর মহল হতে সেই অনুমতি তাদের মেলেনি, মিলবেই বা কি করে? পুরো ঘটনা না জেনে এমন তথ্য ঘোষণা করলে সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে পড়বে, শয়তানের দল সতর্ক হয়ে পড়বে। আরও বহু অনিশ্চিত আশঙ্কা রয়েছে। 1,48,466 কিলোমিটার আয়তনের এই দেশে রয়েছে মোট 64টি জেলা। যে কোনো জেলায় ঘটতে পারে সেই ধ্বংসযজ্ঞ। সম্পূর্ণ সামরিক বাহিনীর নিজ নিজ অবস্থায় প্রতিকূল অবস্থায় মোকাবেলা করার জন্য প্রস্তুত, নিজেদের জীবন দিবে, তবুও সিভিলিয়ানদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ প্রায়োরিটি। সারা রাত জ্বরে তরপানো বাণী পুরোপুরি সম্বিত ফিরে পরের দিন বিকেলবেলা কেবিনের জানলা ভেদ করে প্রবেশ করা বিকেলের নরম আলোয় সে দেখতে পায় একজন নার্স অদূরে দাঁড়িয়ে একটা টেবিলের ওপর ফাইলে কিছু একটা লিখছে। বাণীকে নড়ে চড়ে উঠতে দেখিয়ে সে দ্রুত বাইরে চলে যায়। বাণী অদ্ভুত দৃষ্টি মেলে চারদিকটা একবার দেখে বোঝার চেষ্টা করে সে এখানে কি করছে। মুহূর্তেই তার মনে পড়ে যায় গত পরশু রাতের সেই বিভৎসকর ঘটনা। মনে মনে ছক কষে সবটা মেলাতেই বাণী বুঝতে পারে তার এই হসপিটালে আসার কারণ কি। ডক্টর হুমায়রা তড়িঘড়ি করে কেবিনে প্রবেশ করেই বাণীকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, বানি, আমাকে চিনতে পারছো? কেমন আছো এখন? ডক্টর হুমায়রার মুখ পানে তাকাতেই বাণীর মনে পড়ে যায় 2018 সালের মে মাসের ঘটনা। বনি যেদিন পৃথিবীতে এসেছিল। বাণী তখন মরণ যন্ত্রণায় তরপাচ্ছে। চট্টগ্রাম শহরটা তখন কালবৈশাখীর প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে তলিয়ে। বজ্রপাতের তুলনায় অধিক উচ্চস্বরে বাণী চিৎকার করছিল। তার প্রতিটা চিৎকারে হয়তো হিরণের বাড়ির প্রতিটা ইট নিজেদের কান চেপে ধরেছিল। জীবন মৃত্যুর সেই রাতে এই মহিলাটা নিজের সর্বোচ্চ চেষ্টা চালায় মা ও সন্তানকে বাঁচানোর। যেখানে বাণী নিজেই গর্ভের শিশুসহ নিজের মৃত্যু কামনা করছিল, সেখানে এই মহিলা যেন কোনো দেবদূতের ন্যায় সেদিন বাঁচিয়ে নেয় দুটো প্রাণ। বাণী অতীত হতে ফিরে এসে মলিন মুখে মৃদু মাথা নেড়ে বোঝায় যে সে হুমায়রাকে চিনতে পেরেছে। হুমায়রা এগিয়ে এসে বাণীর কপালে হাত রেখে নিজের পিছু পিছু আসা নার্সকে প্রশ্ন করে, লাস্ট কখন টেম্পারেচার চেক করেছো? কত ডিগ্রি? হুমায়রা বাণীর দিকে তাকিয়ে হেসে শোধায়, তোমার যে অবস্থা ছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। লক্ষণগুলো নিউমোনিয়ার সাথে মিলে যাওয়ার, সেই অনুযায়ী টেস্ট করানো হয়। আল্লাহর শুকরিয়া যে রিপোর্টে সেরকম কিছু আসেনি। কি একটা কাণ্ড ঘটিয়েছো বলো তো? এই সিজনে এতক্ষণ বৃষ্টিতে কেউ ভিজে নাকি? কথাটুকু শেষ করেই হুমায়রা স্যালাইনের ব্যাগটা চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। বাণী নীরবে হুমায়রার দিকে তাকিয়ে রয়। কি অদ্ভুত মহিলা, নিজের কথা দ্বারা কি বোঝাতে চাইছে? বাণীর এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে বাণীর নিজেই দায়ী? দোষটা সম্পূর্ণ বাণীর? বাণীর তরফ থেকে কোনো উত্তর না পেয়ে হুমায়রা বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, হিরণ সাহেব বাহিরেই আছেন, ডেকে দিব? হিরণের নামটা শুনতেই বাণীর মরে যেতে ইচ্ছে হলো। এই লোকের মুখোমুখি সে হতে চায় না, সে মোটেও প্রস্তুত নয়। হিরণের মুখোমুখি হলে বাণী নিজেকে স্বাভাবিক রাখতে হিমশিম খাবে, উন্মাদের ন্যায় আচরণ শুরু করবে। অতঃপর হয়তো হিরণ রেগে গিয়ে আরও একবার এই হসপিটালেই না, আর কিছু ভাবতে পারে না বাণী। সে ভাঙা গলায় শুধায়, বন্নি কোথায়? ও বাসায় আছে। আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। বাণীর এক বাক্যের আবদার শুনতেই হুমায়রা নার্স সহ বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হিরণের ফোন হাতে একা ভেতরে প্রবেশ করে। ফোনটা বাণীর দিকে এগিয়ে দিয়ে ইশারা করে, অর্থাৎ বনির লাইনেই আছে। বাণী নিজের দুর্বল হাতে ফোনটা নিয়ে কানে চেপে ধরে নরম সরে শুধায়, মা। বনি অপর পাশ হতে প্রফুল্ল গলায় চিৎকার করে ওঠে, মাম্মা। বন্নি, মা আমার, তুমি খেয়েছো? হ্যাঁ মাম্মা, ইবাদ চাচু আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে, আমার সাথে মুভিও দেখেছে, আমার অনেকক্ষণ প্লে করেছিল। বাণী চোখ বুঝে প্রশান্তের নিঃশ্বাস ছাড়ে। অবশ্য এটা হওয়ারই ছিল। তার অনুপস্থিতিতেও ওই বাড়িতে তার মেয়ের কোনো অযত্ন হওয়ার সুযোগ নেই, কারো সে সাহস নেই। বনি প্রশ্ন করে, তুমি এখন ঠিক আছো মাম্মা? হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে। ইবাদ চাচুকে বিরক্ত করো না, গুড গার্ল হয়ে থাকো। বনির সঙ্গে কথা শেষ হতেই বাণী হুমায়রাকে প্রশ্ন করে, কখন ডিসচার্জ করা হবে আমাকে?
আগামীকাল সকালেই ডিসচার্জ করে দিব। বাণী ফোনটা হুমায়রার হাতে দিয়ে শান্ত স্বরে বলে। আমি যত দ্রুত সম্ভব নিজের মেয়ের কাছে ফিরতে চাই। হুমায়রা আর কোনো টু শব্দ করে না। সে নীরবে কেবিন থেকে বেরিয়ে এসে হিরণের মুখোমুখি দাঁড়ায়। হিরণ নিজের ফোনটা পকেটে ভরে নিয়ে প্রশ্ন করে, কি বললো? যত দ্রুত সম্ভব বনির কাছে যেতে চাইও। হিরণ ম্লান হাসে। সে ইচ্ছে করেই বাণীর জ্ঞান ফেরা সত্ত্বেও তার সামনে যায়নি। অবশ্য যাওয়ার মুখও নেই তার। পাছে আবার বাণীর রেগে কিছু একটা করে বসে। বাণীর আপাতত সব থেকে বড় মেডিসিনই হচ্ছে বনি। মেয়েকে বুকে নিলেই কেবল সে শান্ত হবে। হিরণের ভাবনার মধ্যেই তার ফোনে নোটিফিকেশন টুংটাং শব্দ করে বেজে ওঠে। হিরণ ফোন বের করে মেসেজটা ওপেন করতেই দেখে গোটা ইংরেজি শব্দে লেখা একটি বাক্য। মেসেজের উপর শমশের মজুমদারের নামটা দেখে কিছুক্ষণ সেই পানে তাকিয়ে রয় হিরণ। গতকাল তার শমশের মজুমদারের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আচানক বাণীর শারীরিক অবস্থার অবনতির ফলে সে যাওয়ার সুযোগ পায়নি। কিন্তু আজ অবশ্যই যেতে হবে। হিরণ ফোনটা পকেটে চালান করে দিয়ে হুমায়রার উদ্দেশ্যে বলে ওঠে, আমার লোকরা এখানে আছে, কোনো প্রয়োজন পড়লে জাস্ট গিভ মি আ কল অ্যান্ড টেক আ গুড কেয়ার অফ বানি। নরম বিছানায় গা এলিয়ে শুয়ে আছে বাণী। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে তার রুমে অবস্থানরত নার্সের দিকে। মেয়েটাকে যে তার পাহারা দেওয়ার উদ্দেশ্যেই এখানে রাখা হয়েছে তা নিয়ে বাণীর কোনো সন্দেহ নেই। তবে তার মাথায় চলছে অন্য পরিকল্পনা। এটাই এক মোক্ষম সূচক। হসপিটালের মতো একটা জনমানবপূর্ণ জায়গা, তার উপর আবার হিরণ নাকি বাসায় গিয়েছে, রাতে ফিরবে বলে জানিয়েছে। সব মিলিয়ে উপরওয়ালা যেন স্বয়ং বাণীর জন্য পথ খুলে দিলেন। ভাগ্যিস বাণী তখন বলেছিল যে সে দ্রুত বোনের কাছে ফিরতে চায়। হিরণের কান পর্যন্ত নিশ্চয়ই এই কথা পৌঁছেছে। হিরণ তার মানে এখন এই ব্যাপারে আশ্বস্ত যে বাণীর ইচ্ছা হলো ঘরে ফিরে যাওয়া। তা ভেবে হিরণ এখন এই দিকে তেমন একটা মাথা ঘামাবে না, আর সেই সুযোগটাই বাণীর কাজে লাগাতে হবে। তবে তার পূর্বে বাণীর এই কেবিনের বাহিরের পরিস্থিতি পরখ করতে হবে। কিন্তু তা কিভাবে করবে সে? শমশের মজুমদারের আলিশান বাড়ির লিভিং রুমের বিশাল চারবাতির নিচে পায়ের উপর পা তুলে বসে রয়েছে হিরণ। তার পরনে এখন ফর্মাল প্যান্ট, শার্ট ও বুট। তার মুখোমুখি অপর পাশের সোফাটাতে বসে রয়েছে শমশের মজুমদার, যে আপাতত বেশ আয়েশ করে নিজের হাতের কাপে থাকা মালাই চায়ে চুমুক দেওয়াতে ব্যস্ত। হিরণ স্বাভাবিক গলায় প্রশ্ন করে, আব্রাহামের সাথে কথা হয়েছিল? শমশের মজুমদার হাতের চায়ের কাপটা কাচের টি টেবিলের ওপর রেখে বলে, কথা হয়েছে। কালকের মিটিংয়ে তোমারও উপস্থিত থাকার কথা ছিল, প্রয়োজনীয় অস্ত্রসহ। সেই অস্ত্রগুলো ওদের বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা তোমার ছিল, যা পালন করতে তুমি ব্যর্থ হয়েছ। হিরণ নিজেকে স্বাভাবিক রাখে, বোঝার চেষ্টা করে শমশের মজুমদারের কথাটি, অতঃপর শান্ত গলায় বলে, আমি অস্ত্র সাথে করে নিয়ে এসেছি, আপনি এগুলো আব্রাহামদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন, বাকিটা আমি ওকে ফোনে বুঝিয়ে বলব। কথাটা বলে হিরণ চোখের ইশারা দিতেই তার অধীনকৃত একজন একটা বিশাল সুটকেস এনে টি টেবিলের উপর রাখে। ব্যাগের চেন খুলতেই দেখা যায় ব্যাগ ভর্তি অসংখ্য বিদেশি অস্ত্র। এই অস্ত্রগুলো হিরণের কোম্পানির তৈরি নয়, সে খাসভাবে বিদেশ হতে আনিয়েছে। এগুলো আনাতে তার কম কাঠখড় পোহাতে হয়নি। অস্ত্রগুলো দেখতে শমশের মজুমদারের চোখ চিকচিক করে ওঠে। সেই দৃশ্য দেখিয়ে হিরণ বাঁকা হাসে। তার আর এখানে কোনো কাজ নেই আপাতত, তাই সে নীরবে উঠে আসছি বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে শমশের মজুমদার বলে ওঠে, শুনলাম বৌমা নাকি অসুস্থ, গুরুতর কিছু না আশা করি। হিরণের পা থেমে যায়। শয়তানটা তবে তার উপর নজর রাখিয়েছে। মনের রাগটা চেপে গিয়ে হিরণ পেছন ফিরে স্বাভাবিক গলায় বলে, সামান্য জ্বর শুধু। শমশের হেসে চায়ের কাপে ফের চুমুক দেওয়ার আগে বলে ওঠে, দেখে রেখো বৌমাকে, কারণ যেই হসপিটালে বৌমাকে অ্যাডমিট করিয়েছ সেই হসপিটালের 8ম তলায় লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার মেয়েও রয়েছে। অপ্রত্যাশিত খবরটা শুনতে পেয়ে হিরণ অবাক হয়। জুলফিকার মুস্তফার মেয়ে মানে? হসপিটালের সামরিক বাহিনীর আগমন রয়েছে তাহলে? এত বড় তথ্যটা শমশের মজুমদার জেরেও চুপ করেছিল। আর হিরণের লোকেরা, তারা কি অন্ধ নাকি? একজনেরও চোখে পড়েনি বিষয়টা? প্রশ্নগুলো ভাবতে ভাবতেই হিরণ দ্রুত পা চালায়। তার এই মুহূর্তে হসপিটালে পৌঁছতে হবে। ভেবেছিল আজকে রাতটা বাণীকে হসপিটালে রাখবে, কিন্তু না, আর সম্ভব নয়। হিরণ বেরিয়ে যেতেই শমশের মজুমদার একা একাই কুটিল হাসে। বেশ মজার খেলা তো।
পশু কুকুরের সাথে খেলারও অন্য এক মজা আছে। তীব্র উৎকণ্ঠায় ঢুকিল বাণী। অন্ধকার কেবিন রুমের দরজার আড়ালে লুকিয়ে থাকা দেহটা যেন নড়তেও ভুলে গেছে। দরজার বাহিরে এক ঝটকায় দৌড়ের শব্দ পৌঁছতেই সে নিজের নিঃশ্বাসের শব্দটা আটকে ফেলল। যদিও তার নিঃশ্বাসের শব্দ কেউ টের পেয়ে যায়। পদধ্বনি ক্ষীণ হয়ে আস্তে আস্তে একটা সময় দরজার বাইরের জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ শোনা যায়। বাণী তখন পরিকল্পনা অনুযায়ী ধীর পায়ে দরজার নব ঘুরিয়ে কেবিনের বাইরে উঁকি মারে। সম্পূর্ণ করিডোর শূন্য। কিছুক্ষণ আগের শক্ত নিরাপত্তার টিকিটুকুও এখন নেই। কি করতে চলেছে ভেবেই ভয়ে বাণীর শির দ্বারা বেয়ে ঘাম চুইয়ে পড়ে। আকাশটাও কেমন কোমর সরে রাখছে। বাণী আর অপেক্ষা করে না, দ্রুত পা চালিয়ে সে চলে যায় এমার্জেন্সি ফায়ার এক্সিট ডোরের দিকে। ইচ্ছে করে নিজের গায়ের জামা বদলে সে একটা হসপিটাল গাউন পরে নিয়েছে, যেন সহজে কারোর নজরে না পড়ে। শুকনো চুলগুলো দিয়ে যথাসম্ভব নিজের মুখ আড়াল করে রাখার চেষ্টা করছে সে। এমার্জেন্সি ফায়ার এক্সিট ওয়ের দরজার পেরিয়ে সিঁড়ির কাছাকাছি গিয়ে সে যত দ্রুত সম্ভব পা চালায়। 13 তলা হতে নামাটা যদিও বাণীর মতো হালকা দেহের মানুষের জন্য তেমন একটা কষ্টসাধ্য ব্যাপার না, কিন্তু বাদ সেথে দাঁড়িয়েছে তার শরীরের দুর্বলতা। এই শরীর নিয়ে 9 তলায় নামতেই সে হাঁপিয়ে ওঠে। কিন্তু থামলে চলবে না, তার দ্রুত নামতে হবে। হিরণের লোকেরা প্রধান স্টেরওয়ে এবং লিফটগুলো খুঁজে না পেলে নিশ্চয়ই এই সিঁড়িপথে সে খুঁজবে। ভাবনাটা মনে উকি দিতেই বাণী একটা বড় নিঃশ্বাস টেনে ফের সিঁড়ি ভেঙে নামা শুরু করে। প্রায় 15 মিনিটের মাথায় বাণী গ্রাউন্ড ফ্লোরে এসে নামে, কিন্তু বের হয়ে মেইন এন্ট্রেন্সের দিকে যেতে নিয়েই বাণী দ্রুত ফিরে আসে। হিরণের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে সাধারণ মানুষের ভিড়ে। এদের টেক্কা দিয়ে এখান থেকে পালানো মোটেও সম্ভব নয়। বাণী মুহূর্তেই অস্থির হয়ে পড়ে। এবারও কি ব্যর্থ হবে সে? হিরণ তার কাছে কি খবর পৌঁছে গিয়েছে? ধরা পড়লে হিরণ আবারও কি তার সাথে একই কাজ করবে? সম্ভাবনাগুলো মস্তিষ্কে উকি দিতেই বাণী দুর্বল হয়ে পড়ে। দেয়ালে পেট ঠেকিয়ে জোরে নিঃশ্বাস নেয়। তখনই আচমকা তার দৃষ্টি পড়ে নিচের দিকে চলে যাওয়া সিঁড়ির দিকে। নিচে বেসমেন্টে আবার কি আছে? বের হওয়ার কি কোনো রাস্তা রয়েছে? প্রশ্নটা মনে উকি দিতেই বাণী দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। সিঁড়ি ভেঙে বেসমেন্টে নামতেই সে দেখে নীরব বিশাল এরিয়া জুড়ে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। বাণী যার দিকটা একবার পরখ করে সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এই বেসমেন্টটা। বাণী আরও একবার চারিদিকে তাকায়। অদূরে সে একটি কালো রঙের জিপ গাড়ি দেখতে পাচ্ছে। গাড়িটা যে পজিশনে রাখা সেই পজিশনে সিসিটিভিতে কেবল গাড়ির সামনের অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ গাড়ির পেছনের নাম্বার প্লেট দেখার কোনো সুযোগ নেই। বাণী আর অপেক্ষা করে না, সে আরও একবার ভালো করে নিজের চুলগুলো যথাসম্ভব মুখের সামনে ফেলে চেহারাটা আড়াল করে ফেলে নিজের খুব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায় সেই গাড়ির পেছনের দিকে। দ্রুততার সহিত সবার আগে সে টেনে হিসড়ে গাড়ির নাম্বার প্লেটটা খুলে নিজের হাতে নিয়ে নেয়। অতঃপর গাড়ির রেয়ার বনেট খোলার চেষ্টা করে সে, কিন্তু আফসোস গাড়ি লক থাকায় বনেট খোলার চেষ্টা ব্যর্থ হয়। বাণী আরও কয়েকবার চেষ্টা করতে নিলে তখনই কারো পদধ্বনির শব্দ ভেসে আসে। বাণী ভয়ের সঙ্গে সঙ্গে মাথা নত করে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। পদধ্বনি ধীরে ধীরে এই দিকেই এগিয়ে আসছে। বাণীর বুক তখন টিপ টিপ করে লাফাচ্ছে। হিরণের লোকেরা না তো? গভীর করে নিঃশ্বাস নিয়ে বাণী যখন আত্মসমর্পণের জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তেই সামনে থেকে গাড়ির দরজা খোলার শব্দ হয়। বাণী চকিতে উকি মারে আড়াল হতে, কিন্তু গাড়ির মালিক ততক্ষণে ড্রাইভিং সিটে উঠে বসেছে। বাণীর চোখ জোড়া চিকচিক করে ওঠে। সে মনে মনে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানিয়ে অতি সাবধানে এবং নিঃশব্দে গাড়ির রেয়ার বনাট খুলে ভেতরে উঠে বসে। সঙ্গে করে সেই নাম্বার প্লেট নিতেও ভোলে না সে। বনেটের দরজাটা লাগিয়েই বাণী মনে মনে গাড়ির মালিককে অসংখ্য ধন্যবাদ জানায়। নিশ্চিত আল্লাহ এই মানুষকে পাঠিয়েছে তার সাহায্যের জন্য। মুক্ত পাখির চোখ পেয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। পথিমধ্যে অবাধ্য আকাশ হতে টুপটুপ করে বৃষ্টির বর্ষণ শুরু হয়। কালো শার্ট পরিহিত পুরুষ গাড়ির স্টিয়ারিংয়ে হাতটা নিবন্ধ রেখে একবার জানলা ভেদ করে আকাশ পানে তাকায়। চট্টগ্রামের বৃষ্টি এরকমই হয়, কোনো আগামবার্তা ছাড়া অসময়ে মেহমানের ন্যায় হুটহাট হাজির হয়। আকাশবান হতে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ফের পথে দৃষ্টি স্থির করে সেই চোখ জোড়া। আচমকা নিস্তব্ধ গাড়ির ভেতর শোনা যায় অদ্ভুত এক শব্দ। মুহূর্তেই প্রশস্ত হাইওয়ের মাঝে থেমে যায় কালো জিপটে। গাড়ির মালিক বিস্ময় ভরা দৃষ্টি মেলে লুকিং মিরর দিয়ে গাড়ির পেছনের দিকে তাকায়। না, কেউ নেই। তবে কি সে ভুল শুনল? কোনো সম্ভাবনাই নেই।
গাড়ির মালিক বেশ সচেতন। সে অতি সাবধানে তার পাশের ফ্রন্ট সিটে থাকা কালো রঙের রেইনকোটটা গায়ে জড়িয়ে নেয়। অতঃপর সামান্য ঝুঁকিয়ে প্যান্ট সামান্য উঁচু করে পায়ের মোজার কাছে জায়গাটা হতে একটা কালো রঙের রিভলভার বের করে সে। বিনা শব্দে প্রেসটি মাথা নিয়েই গাড়ি হতে ধীরে ধীরে নেমে গাড়ির পেছনের দিকে এগিয়ে যায় সে। গাড়ির পেছন দিকটায় এসে দাঁড়াতেই তার ভ্রুযুগল কুঁচকে আসে। তার গাড়ির পরিচয়পত্র অর্থাৎ তথাকথিত আইডি কার্ড কোথায়? প্রশ্নটা মনে উকি দিতেই সে এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির রেয়ার বনেটটা খোলে। সঙ্গে সঙ্গে সে বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। রেয়ার বনেটের ভেতর আশ্রয় নেওয়া একজোড়া চোখ তাকে দেখে চমকে ওঠে, কিন্তু সেই চমকানো বেশিক্ষণ স্থায়ী হয় না। তার পূর্বেই সে মাথা নত করে চিকন সুরে ফের উচ্চারণ করে। 40 মিনিটের পথ আধ ঘন্টায় পাড়ি দিয়ে হসপিটালে এসে পৌঁছায় হিরণ। ভীষণ অস্থিরতা কাজ করছে তার ভেতর। গাড়ি হতে নামার পূর্বে মুখে সতর্কতার সহিত মাস্কটা পরে নেয় সে। অতঃপর বেশ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায় হসপিটালের ভেতরের দিকে। কিন্তু হসপিটালের ভেতর প্রবেশ করতেই সে অবাক হয়। ইবাদ ওই মুহূর্তে হসপিটালে কি করছে? ওর তো বাসায় থাকার কথা। মনের প্রশ্ন চেপে গিয়ে নীরবে ইবাদের দিকে এগোয় সে। হিরণকে এগোতে দেখে ইবাদ ভীত হয়ে পড়ে। স্যার নিশ্চয়ই সবার আগে প্রশ্ন করবে যে ইবাদ এখানে কি করছে। তখন ইবাদ কি জবাব দিবে? যে আহাম্মগের দলের নাকের নিচ দিয়ে ম্যাডাম পালিয়ে গিয়েছে, আর আহাম্মগের দল সেই খবর জানিয়ে ইবাদকে এখানে ডেকে এনেছে। ইবাদের ভাবনার ভিড়ের মধ্যেই হিরণ তার সামনে এসে দাঁড়ায়। স্বাভাবিক ভঙ্গিতে নিচু গলায় প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? বনহিকে রেখে কোথাও যেতে নিষেধ করিনি তোমায়? ইবাদ কিছু বলতে নিবে তার পূর্বেই হিরণ লিফটের দিকে এগিয়ে যেতে যেতে বলে ওঠে, এখানে আর কথা বলতে হবে না, উপরে চলো, সেখানে গিয়ে কথা হবে। ইবাদ নীরবে হিরণের পিছু পিছু পা চালায়। ওপরে গিয়ে স্যারকে বিষয়টা জানানোই উত্তম মনে করে সে। এখানে জানালে যদি কোনো রকম রিয়েক্ট করে বসে উনি। থমথমে একটা মুখ অতি শান্ত ভঙ্গিতে গাড়ি চালাতে ব্যস্ত। তার ঠিক পাশের সিটে বসে থাকা মানবী ভীত দৃষ্টি নত করে বসে রয়েছে। পরনের হসপিটালের গাউনটা এখন হাঁটুর নিচ সমান রেইনকোটের আবরণে আর দেখা যাচ্ছে না। মনে তার অসংখ্য সংশয়। এ কেমন অদ্ভুত কাকতালীয় ঘটনা! পুরো চট্টগ্রাম শহরে কি গাড়ির অভাব যে প্রতিবারই তার ঘুরে ফিরে দুর্জয়ের গাড়িতেই উঠতে হয়? এই কালো জিপের সাথে কি অদ্ভুত এক ম্যাগনেটিক সম্পর্কে বাধা পড়ল সে। হঠাৎ কানে ব্রেক কষার তীব্র শব্দ হলো। সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়েও সিট বেল্টের কারণে ফের সোজা হয়ে যায় বাণী। ভীত দৃষ্টি তুলে গাড়ির কাজ ভেদ করে সামনে তাকাতেই সে একটা ঢোক গিলে। সেই হাইওয়ের তুলনায় শুনশান জায়গায় এনে গাড়িটা থামিয়েছে দুর্জয়। কারণ কে? উদ্দেশ্য কে? প্রশ্নগুলো মনে উকি দিতেই নীরব গাড়ির ভেতর গম্ভীর স্বরটা প্রশ্ন ছুড়ে, হোয়াট ইজ রং উইথ ইউ? বাণীর মাথাটা মৌমাছির মতো ভৌ ভৌ করছে। আপাতত বুঝ দেওয়ার জন্য মনে মনে একটা উত্তর সাজায় সে। অতঃপর তা বলার জন্য মুখ খুলতে নিলেই দুর্জয় তাকে সতর্ক করে, আমি কোনো ধরনের মিথ্যা শোনার জন্য প্রস্তুত নই। ডোন্ট প্লে উইথ মাই পেশেন্স। স্পষ্ট ভাষায় শুধু সত্যটুকু বলো। বাণীর কণ্ঠ রোধ হয়ে আসে। একই বিপদে পড়ল সে। কি করবে সে? সেনা সদস্য এই দূরদর্শী পুরুষ হলপ করে তার মিথ্যা ধরতে সক্ষম। কোনো কুল কিনারা না পেয়ে বাণী এক হাত বাড়িয়ে নিজের পাশে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খোলে না। উল্টো দুর্জয় বিরক্ত মিশ্রিত গলায় শোধায়, দরজাটা লকড। অযথা চেষ্টা চালানো বন্ধ করো। বাণী দুর্জয়ের কথাটা শুনে নীরবে নিজের হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে। সিটের গায়ে পিঠ এলিয়ে দিয়ে চোখ বুঝে নেয়। শরীরটা দুর্বল লাগছে বেশ। জ্বরটা আবার বাড়ছে নাকি? বাড়তেও পারে। গাড়ির বোনাট হতে সামনের সিটে এসে বসার সময় গায়ে রেইনকোটটা জড়ানো থাকলেও বাতাসের দাপটে বৃষ্টির পানির সংস্পর্শ হতে বাঁচতে পারেনি সে। দুর্জয় এক পলক বাণীকে পরখ করে দৃষ্টি ফিরিয়ে নেয়। অসুস্থ মনে হচ্ছে মেয়েটাকে। কে জানে তার বিহাইন্ড দ্য স্টোরি কি? দুর্জয় বাণীকে সময় দেয়, অপেক্ষা করে। আচমকা বাণী অদ্ভুত ভঙ্গিতে দৃষ্টি মেলে তাকায়। ভীত সেই দৃষ্টি অস্থির গলায় দুর্জয়কে শুধায়, আপনি একজন সোলজার তাই না? কোন পদে আছেন আপনি? আপনার ক্ষমতা কত দূর? বাণীর অদ্ভুত তিনটা প্রশ্ন শুনে দুর্জয়ের ভ্রু কুঁচকে আসে। তবুও সে স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করে, সেই ব্যাপারে তোমার কৌতূহলের কারণ জানতে পারি? ইট ইজ আ সিরিয়াস ম্যাটার, দয়া করে আমাকে বলুন। দুর্জয় বাণীর চোখের দিকে তাকিয়ে ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করে।
অতঃপর বেশ ছোট এক শব্দে নিজের পরিচয়, পদ এবং ক্ষমতা সম্পর্কে জানায়। মেজর। বাণী আন্দাজ করে একজন সৈন্য সদস্য হিসেবে এই পদটা খুব সাধারণ কিংবা ছোট কোনো পদ নয়, এর গুরুত্ব এবং গাম্ভীর্য রয়েছে। তাই সে সাহস সঞ্চয় করে আবদারের সুরে বলে, একটা সাহায্য করুন। কি ধরনের সাহায্য? দুর্জয়ের প্রশ্নের পিঠে পানির রুদ্ধস্বরে অনেকগুলো কথা বলে চুপ হয়। সবটা শুনে দুর্জয় বেশ অবাক হয়। এতক্ষণ সে বাণীর কেসটা যতটা জটিল ভাবছিল, এই মুহূর্তে বাণীর কথা শুনে সে আরো জটিল কিছু আন্দাজ করছে। স্পষ্ট বুঝতে পারছে বাণী তালুকদারের বর্তমানটা রহস্যে ঘেরা অমীমাংসিত একটা কিসের মতো, যে কেসটা মীমাংসা করার প্রবল আগ্রহ দুর্জয় নিজের মধ্যে টের পাচ্ছে। দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে, আমি তোমাকে এই সাহায্যটা ঠিক কী কারণে করব বলতে পারো? বাণী চোখ বুঝে একটা নিঃশ্বাস ছাড়ে, অতঃপর উত্তর দেয়, আপনার মধ্যে এই মুহূর্তে আগ্রহ কাজ করছে, যেই আগ্রহ দমনের একমাত্র উপায় আমার মুখে উচ্চারিত সত্য। আপনি আমাকে এই সাহায্যটা করুন, বিনিময়ে আমি আপনাকে সত্যটা জানাবো। দম বন্ধ পাখির ন্যায় ছটফট করছে ডক্টর হুমায়রা। পা জোড়া সমতল ভূমির স্পর্শ পেতে ব্যাকুল হয়ে রয়েছে। গলা দিয়ে চাইলেও কোনো শব্দ বের করতে পারছে না সে। কানের কাছে ভেসে আসে পুরুষালী গলায় হিসিয়ে বলা কিছু কথা। কিভাবে পালালো? এতগুলো মানুষ নিযুক্ত থাকতে কিভাবে পালালো? ডক্টর হুমায়রার অবস্থা দেখে সকলে ভয়ে তটস্থ হয়ে রয়। সব থেকে বেশি ভীত দেখাচ্ছে মানিককে, পাহারা দেওয়ার দায়িত্বে নার্সকে। তার খুব বলতে ইচ্ছে হয়, আপনার স্ত্রী একজন ধূর্ত মহিলা, তিনি আমার চোখে ধুলো ছুঁড়ে পালিয়েছেন। কিন্তু সে আর কথাটা বলার সাহস পায় না। ইবাদ ইতিমধ্যে এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শুধায়, স্যার প্লিজ কাম ডাউন, ম্যাডামকে খুঁজতে হবে আগে। হিরণের কানে যেন ইবাদের বলা কথাগুলো পৌঁছলই না। সে আরো দৃঢ়ভাবে হুমায়রার গলা চেপে ধরে। ইবাদ গলার স্বর নিচু করে ফির বলে, স্যার এটা হসপিটাল, নিজেকে সামলান, পরিস্থিতি বিগড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। হিরণ ফসফস করতে করতে হুমায়রার গলাটা ছেড়ে দেয়। মুহূর্তেই তিনি টাইলস বসানো ফ্লোরে বসে পড়েন। দুহাতে গলা ধরে কাঁচতে শুরু করে। খানিকটা অক্সিজেনের অভাবে যেন মরতে বসেছিল। হিরণ চেঁচিয়ে ওঠে, বাণী কিভাবে পালালো? হিরণের বাজখাই গলার দাপটে ভীত নার্স এবার মুখ খুলল। উনি ওয়াশরুমে যেতে চেয়েছিলেন, আমি ওনাকে সাথে করে নিয়ে ওয়াশরুমে যেতেই উনি আচমকা শরীরের ভার ছেড়ে দিয়ে মাথা ঘুরে পড়ে যান। আমি দ্রুত ডক্টরকে ডাকতে কাউন্টার এরিয়ার ওই দিক ছুটি। ডক্টর হুমায়ুন সহ ফিরে এসে দেখি ওয়াশরুমের দরজার সামনে আপনার একজন লোক পড়ে আছেন, আর ম্যাম কোথাও নেই। নার্সের কথা শেষ হতে না হতেই হিরণের সেই গার্ড বলে ওঠে, হিরণ রেগে কিছু একটা বলতে নিবে, তার পূর্বেই ইবাদ উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, স্যার এই মুহূর্তে রেগে গিয়ে কোনো লাভ নেই, আমাদের আগে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, তাহলে আমরা জানতে পারবো ম্যাডাম কোথায় গিয়েছে। অতির আগে হিরণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। তবে ইবাদের কথাটা তার মস্তিষ্কে পৌঁছে। মুহূর্তেই সে হুকুম জারি করে গত 1 ঘন্টায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ ম্যানেজ করে দ্রুত নিয়ে আসতে। ইবাদ এক মুহূর্ত দেরি না করে হসপিটালের কন্ট্রোল প্যানেলের এরিয়ায় দৌড়ে চলে যায় সিসিটিভি ফুটেজের ক্লিপ ম্যানেজ করে নিয়ে আসার জন্য। হিরণ অস্থির পায়ে পায়চারি করতে থাকে কাউন্টার এরিয়া জুড়ে। ডক্টর হুমায়রা তখনও ফ্লোরে বসে অক্সিজেনের ঘাটতি অনুভব করছে। চোখ মুখ তার সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। মনে মনে সে অনুভব করে তীব্র ক্ষোভ। সেই ক্ষোভের জোরেই হুমায়রা হিরণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, মানুষের উপর রাগ ঝাড়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি এমন করেছেন যে আপনার স্ত্রী আপনার থেকে পালাতে চায়। নিজের মস্তিষ্ক দিয়ে বিবেককে প্রশ্ন করুন, দোষটা কার? হিরণ ক্ষিপ্র দৃষ্টি মেলে হুমায়রার পানে তাকায়। তার বিগড়ে যাওয়া মেজাজের ডক্টর হুমায়রার প্রশ্নে আরো বিরক্ত ভাব ফেলে। হিরণ রাগী সুরে প্রশ্ন করে, আমার চোখের সামনে থেকেই মহিলাকে নিয়ে যাও, আমি আর এর চেহারা দেখতে চাই না। 20 মিনিটের ভেতরেই ইবাদের কল আসে হিরণের কাছে। হিরণ কিছু বলবে তার পূর্বেই ইবাদ বলে ওঠে, স্যার ম্যাডাম ফায়ার এক্সিট ওয়ে দিয়ে পালিয়েছে, ওনাকে বেসমেন্টের দিকে যেতে দেখা গিয়েছে সর্বশেষ, কিন্তু বেসমেন্টে যাওয়ার পর আর কি হয়েছে তা জানা যায়নি।
পার্কিং এরিয়ার সিসিটিভি ফুটেজ ডিলিট করে ফেলেছে কেউ। ইবাদের বলা কথাগুলো শুনতেই হিরণ অবাক হয়। ডিলিট করে ফেলেছে মানে? কি করেছে? প্রশ্নটা মাথায় উকি দিতেই হিরণ গরম গলায় শুধায়, বাণীকে কেউ সাহায্য করছে ইবাদ, খুঁজে বের করো। বাণী আর ওই সাহায্যকারী দুজনকে খুঁজে বের করো যে কোনো মূল্যে। নীরব রাস্তা ধরে হেঁটে যাচ্ছে সাদাত। রাস্তার মাথায় থাকা একটা ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাটা মৃদু আলোকিত হয়ে রয়েছে। ফুটপাতের এক পাশে শুয়ে রয়েছে দুটি অলস কুকুর। সাদাতের হাঁটার ভঙ্গি আপাতত খুবই সাধারণ। টান টান সোজা হয়ে বুক চওড়া করে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই তার মাঝে। থাকবেই বা কেন? এটা তার খুব একান্ত সময়, যেখানে পেশাগত বাধ্যবাধকতার কোনো বালাই নেই। কেবল রয়েছে সে, এই নিস্তব্ধ রাত এবং তার কানে চেপে ধরার মতো মুঠোফোনটি, যে মুঠোফোনের অপর প্রান্তে অন্য এক শহরে রয়ে যাওয়া তার আপন জোনার রয়েছে। সাদাত মিষ্টি হেসে শুধায়, সাউদার রেজাল্ট শুনলাম আম্মু, অনেক খুশি হয়েছে। দেখে নিও, তোমার এই মেয়ে ঠিকই একদিন বিসিএস ক্যাডার হতে পারবে। ফোনের অপর পাশ হতে মধ্যবয়স্কা একজন প্রৌঢ়া নারী চিন্তার আজসহ বলে ওঠে, তুই কবে আসবি বাবা? এই মিশন আর কতদিন চলবে? নিশ্চিত না আম্মু, তুমি দোয়া রেখো যেন নিরাপদে ফিরতে পারে। আমার সব দোয়া তো তোদের জন্যই। আচ্ছা আম্মু, আমি কালকে সুযোগ বুঝে কিছু টাকা পাঠাবো। সাউদাকে ওর পছন্দ মতো জামা কিনে দিও। সারা আর তোমার জন্য কিছু কিনে নিও, সামনে কোরবানির ঈদ আসছে। এসবের কি দরকার? ওদেরকে জামাই নেই নাকি? আর ঈদ তো এখনো অনেক দূরে। দরকার কি দরকার না এত কিছু ভাবতে হবে না তো, তুমি শুধু যা বলছি তা করো। মাঝপথে সাদাতের কথা থেমে যায়, তবে তার পা চোরা থামে না, বরং পায়ের গতি মৃদু ধীর হয়ে আসে। দৃষ্টি হয় সতর্ক। আপনজনের সাথে ফোন আলাপের ইতি টেনে বলে, আর আচ্ছা আম্মু, পরে কথা হবে, এখন রাখি। কথাটুকু বলেই ফোনটা পকেটে ভরে সে আচমকা পেছনে ফিরে তাকায়। শূন্য জনমানবহীন রাস্তায় কারো অস্তিত্ব নেই। সাদাত নীরবে একটা নিঃশ্বাস ছাড়ে। লম্বা বিল্ডিংটার আড়ালে একটা ছায়া শটান ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ড 30 পার হতেই সে অতি সাবধানে মাথাটা বের করে রাস্তায় দূরে উঁকি মারে। রাস্তাটা শূন্য দেখতেই সে বেশ অবাক হয়। সতর্ক দৃষ্টি মেলে ভালোভাবে চারদিকটা পরখ করে। না, একটু আগে রাস্তায় ফোন আলাপে ব্যস্ত পুরুষের কোনো চিহ্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। চোখের পলকে কোথায় চলে গেল? ছায়াটা এবার সোজা হয়ে সম্পূর্ণ বেরিয়ে এলো বিল্ডিংয়ের আড়াল হতে। ধীর পায়ে সতর্ক দৃষ্টি মেলে এগোতে এগোতে পৌঁছে যায় সামনের দিকে। ফুটপাত ধরে রাস্তার মাঝামাঝি এসে দাঁড়ায় সে। ফোন আলাপে ব্যস্ত সেই পুরুষের খোঁজে বিশেষ দৃষ্টিটা বর্তায় চারদিক জুড়ে। ঠিক সেই মুহূর্তে ফুটপাতের পাশে দুই বিল্ডিংয়ের মধ্যভাগ অতি সরু গলি হতে একজোড়া হাত তার মুখ চেপে ধরে এবং হাত টেনে গলির ভেতর তাকে নিয়ে যায়। সেই ছায়ামানবীকে দেয়ালের সঙ্গে এমনভাবে চেপে ধরেছে সাদাত, যেন সামান্য নড়ার সুযোগটুকুও নেই। তীক্ষ্ণ দৃষ্টি মানবীর দিকে স্থির করতেই মৃদু আলোয় দেখতে পায় গায়ে লম্বা রেইনকোট, জিন্স এবং বুট শু পরিহিত নারী অনেকটা অপ্রস্তুত দৃষ্টি মেলে তার দিকেই তাকিয়ে আছে। অপ্রস্তুত দৃষ্টি মেলে তাকিয়ে থাকা সেই নারীকে চিনতে এক মুহূর্ত দেরি হয় না সাদাতের। সে জলজল করা রাগে দৃষ্টি মেলে হিসিয়ে বলে ওঠে, উদ্দেশ্য কি তোমার মেয়ে? আমাকে ফলো করছো কেন? কে পাঠিয়েছে তোমাকে? সেই নারী চোখের ইশারায় বলে তার মুখ থেকে হাত সরাতে। সাদাত এক মুহূর্ত মেয়েটার হাবভাব পর্যবেক্ষণ করে মেয়েটার মুখ থেকে নিচের হাত সরায়, তবে অন্য হাতে শক্ত করে তার বাহু ধরে রাখে, বুঝিয়ে দিতে যে পালানোর কোনো উপায় নেই। সাদাত আশা করছিল মেয়েটা হয়তো আমতা আমতা করবে কিংবা কোনো সাফাই গাইবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা হেসে রহস্যময় গলায় বলে ওঠে, কি বস, কেসটা কি বলো তো? তুমি কি খুব গুরুত্বপূর্ণ কেউ যাকে রাতের আধারে মানুষের ফলো করার সম্ভাবনা রয়েছে? প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন সাজাতের ভারী অপছন্দ। সে গরম চোখ জোড়া পাকিয়ে বলে, সেদিন ক্যাফেতে লুকিয়ে আমার স্কেচ বানাচ্ছিলে, আজ আবার আমাকে ফলো করছো। তোমার উদ্দেশ্য কি তা স্পষ্ট গলায় বলো। মেয়েটা এবার সামান্য গা ছাড়া ভঙ্গিতে বলে ওঠে, আমি কেন ফলো করতে যাব তোমাকে? চট্টগ্রাম শহরটা তোমার নিজের সম্পত্তি নাকি? আমি নিজের মতো হাঁটছিলাম শুধু। মেয়েটার বলা কথাটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না সাদাতের। তবুও সে অতি অপ্রয়োজনীয় বস্তুর ন্যায় মেয়েটার যে শক্ত হাতের বাঁধন হতে মুক্তি দেয়, আঙুল দিয়ে শ্বাসে শুধায়,
আর কখনো আমার ত্রিসীমানার মধ্যে দেখলে কিন্তু মোটেও ছেড়ে দিব না। কথাটা বলে সাদাত হনহনিয়ে সেই গদি হতে বেরিয়ে যায়। অজ্ঞাত নারীর মুখে ফুটে ওঠে প্রফুল্ল হাসে। আর্জুন রামপালের গোমরা এডিশন, পুরুষ তাকে না ছাড়লেও বিষয়টা তেমন একটা মন্দ হয় না। ভাবনাটা মনে উকি দিতেই উক্ত নারী দ্রুত পা চালিয়ে গদি হতে বেরিয়ে এসে রাস্তার দিকে তাকায়। পেছন হতে সেই পুরুষকে রাস্তা ধরে হেঁটে যেতে দেখে সে মৃদু গলা উঁচু করে পিছু ডাকে। এক্সকিউজ মি। সাদাত চলন্ত পা জোড়া থামিয়ে ফেলে তাকায়, ভ্রু কুঁচকে প্রশ্ন করে, হোয়াট? আমি স্নিগ্ধা শিয়া, নামটা মনে রেখো। সাদাতের চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি ভাব। স্নিগ্ধা এর থেকে অপ্রয়োজনীয় নাম সে জীবনেও শোনেনি। মফস্বল এরিয়ার ভেতর বাইকটা প্রবেশ করতেই রাফি চরমভাবে চমকালো। সাইফ এদিকে বাইকটা নিচে কেন? প্রশ্নটা মনে চেপে না রেখে সে মুখে উচ্চারণ করে, এদিকে কোথায় যাচ্ছিস? প্রফুল্ল মনে বাইক চালাতে ব্যস্ত সাইফ রাফির প্রশ্নে বিরক্ত হয়। সেই বিরক্তি তার গলায় স্পষ্ট ফুটে ওঠে। বালামার এত প্রশ্ন করস কেন? বাইকের একদম পেছনে বসে থাকা প্রত্যয় সাইফের মুখে গালেটা শুনে নাক ছিটকে বলে, এগুলো কি ভাষা সাইফ? সাইফ তৃতীয় দফা বিরক্তি নিয়ে উত্তর দেয়, বাংলা ভাষা বুঝোস না? কেউ আর কোনো কথা বলার সুযোগ পেল না। তার পূর্বেই বাইকটা এসে থামলো মরিচবাতি দ্বারা সজ্জিত একটা বাড়ির সামনে। বাড়ির পানে তাকাতেই রাফি আর প্রত্যয় অবাক হয়। তবে তাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাইফ বাইক থেকে নেমে চাবিটা রাফির হাতে ধরিয়ে দিয়ে বলে, সামনে আগায় বস। আমি বলার সাথে সাথে বাইক স্টার্ট দিবি, একদম মেইন রোডে গিয়ে বাইক থামাবি। প্রত্যয় কিছুই বুঝতে পারছে না। সে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তুই কি করতে চাচ্ছিস? সাইফ নিজের হাতে কিছুক্ষণ আগের কেনা কালো মিষ্টির প্যাকেটটা নিয়ে প্রত্যয়কে বলে ওঠে, তুইও কোনো প্রশ্ন না করে চুপচাপ নিচে নাম। প্রত্যয় সরু ভ্রুজোড়া মেলে তাকানোর পূর্বেই সাইফ অতি যত্নে র্যাপিং করা মিষ্টির প্যাকেট হাতে বাড়ির ভেতর চলে যায়। রাফির খুব ভয় করছে। সাইফ কি করতে চাইছে তার ঝাপসা আন্দাজ করতে পারছে সে। একতলা বাড়িটার উঠোন ডিঙিয়ে প্রধান দরজার সামনে দাঁড়িয়ে দুবার কলিং বেল বাজাতেই একজন ভদ্রলোক দরজাটা খোলে। আগ্রহী গলায় প্রশ্ন করে, কে আপনি? সাইফ মুখে প্রাণখোলা হাসি মেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম আঙ্কেল। অন্না বাসায় আছে? ওর বন্ধু আমি, বিয়ে উপলক্ষে একটা গিফট দেওয়ার ছিল। ওয়ালাইকুম আসসালাম। অন্না তো বাসায় আছে, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। সমস্যা নেই আঙ্কেল, আপনি অন্যার থেকে জেনে নিন। একটু কষ্ট করে যদি ওকে ডেকে দিতেন। আসলে আমার খুব তাড়া আছে তো, ফ্লাইট আছে আমার, দেশের বাইরে চলে যাব দেখে ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না, বিদায় গিফট নিয়ে এসেছি। ঘরের কর্তা ভদ্রলোককে খানিকটা দ্বন্দ্বে ভুগতে দেখা গেল, তবুও তিনি গলা উঁচু করে ডাকেন, অন্না, অন্না, দেখো তো তোমার কোনো বন্ধু এসেছে। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে শাড়ি পরিহিতা, গায়ে হলুদের সাজে সজ্জিত এক রমণী। দরজার কাছে আসতেই তার ভ্রু কুঁচকে যায়। অবাক স্বরে প্রশ্ন করে, কে আপনি? সাইফ আর এক মুহূর্ত দেরি না করে র্যাপিং প্যাকেটটা ভদ্রলোকের হাতে ধরিয়ে দিয়ে অন্যার উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, রাফিকে ভালোবাসো? প্রশ্নটা শুনতেই অন্যার চোখ বড় বড় হয়ে যায়। সে ভীতু দৃষ্টি মেলে নিজের বাবার দিকে তাকায়, যিনি আপাতত রেগে মেগে আগুন গলায় প্রশ্ন করে যাচ্ছে, এই ছেলে কে তুমি? সাইফ সেদিকে প্রক্ষেপ না করে ফের প্রশ্ন করে, চুপ থেকো না অন্না, অ্যান্সার মি, এটাই তোমার শেষ সুযোগ। রাফিকে ভালোবাসো? অন্যা ভীতু ও কাপা গলায় উত্তর দেয়, বাসি। সাইফ আর দেরি না করে খপ করে অন্যার এক হাত ধরে বাইরের দিকে ছোটে। পেছনে অন্যার বাবা চেঁচিয়ে ওঠে। ওনার চেঁচামেচিতে ঘরের ভেতর হতে অন্যান্য আরো বোনও বেরিয়ে আসে। আকস্মিক পরিস্থিতির ধাক্কা সামলাতে না পেরে অন্যা অপ্রস্তুত হয়ে পড়ে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু গেট পেরিয়ে বাইরে আসতেই তার সেই চেষ্টা থেমে যায়। অস্ফুটে উচ্চারণ করে, রাফি। রাফি অবাক ও বিমূঢ়। সাইফ দেরি করে না, অন্যকে বাইকের সামনে এনে দাঁড় করিয়ে বলে, বাইকে ওঠো, দেরি করো না, ফাস্ট। অন্যা অপ্রস্তুত দৃষ্টি মেলে সবার পানে তাকায়। তার মস্তিষ্কে এখনো ঠিকঠাক কিছুই ধরছে না।
সাইফ এবার রাগী স্বরে ধমকে ওঠে। এই রাফি, বাইক স্টার্ট দে। রাফি সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট দেয়। সাইফ ততক্ষণে ধাক্কিয়ে অন্যকে বাইকে তুলে দিয়েছে। চোখের পলকে বাইকটা রাস্তা ধরে বেরিয়ে যেতেই সাইফ লক্ষ্য করে প্রত্যয় অবাক দৃষ্টি মেলে তাকিয়ে আছে তার দিকে। যেন এইমাত্র কি হলো তার কিছুই বুঝতে পারেনি। সাইফ আর দেরি না করে প্রত্যয়কে ধাক্কা মেরে চেঁচিয়ে ওঠে, শালা মারা খাওয়ার জন্য দাঁড়ায় আসোস? প্রত্যয় কিছু বুঝে ওঠার পূর্বেই দেখে বাড়ির ভেতর হতে একজন ভদ্রলোক লুঙ্গি এক হাতে ধরে চেঁচামেচি করতে করতে বেরিয়ে আসছে। তাকে দেখে প্রত্যয় ও সাইফের পিছু পিছু ছুটে বলে ওঠে, তুই একদিন আমাদের আধ পাগল বানিয়ে ছাড়বি সাইফ। পাগল ছাড়া দুনিয়া চলে না রে পাগলা। একজন সৈনিকের পায়ের গতিকে ঘোড়ার পায়ের গতির সাথে তুলনা করা হয়। সেই হিসেবে দৌড়ে বেশ মিনিটের রাস্তা পার করে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছানো সাইফ আর প্রত্যয়ের জন্য কোনো বড় বিষয় না। কিন্তু আচমকা একটা গলির মোড় ঘুরতে গিয়ে বাধে বিপত্তে। হঠাৎ দুই যুবককে নিজের স্কুটির সামনে দেখে ব্রেক কষানোর সময় পায় না বাইকের মালিক। উল্টো দুর্ঘটনা ঘটে রেহাই পেতে সে বাইকটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। ফলে সজোরে রাস্তার পাশে এক ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বাইক সহ উল্টে পড়ে সে। আকস্মিক ঘটনায় প্রত্যয় এবং সাইফও চমকে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি স্কুটির নিচে পড়ে হাত অথবা পা কিছু একটা খোয়াবে, কিন্তু আল্লাহ রহম করেছে যে সেরকম কিছুই হয়নি। ভাবনাটা মনে উকি দিতেই সাইফ বুকে ফু দিয়ে রাস্তার পাশে তাকায়। সাথে সাথেই তার মেজাজ বিগড়ে যায়। সে গলা উঁচু করে চেঁচিয়ে ওঠে, শালার মাইয়া মানুষের হাতে স্কুটির চাবি দিলে অ্যাক্সিডেন্ট তো হবেই। প্রত্যয় দেখলো রাস্তার পাশে বাইক সহ পড়ে থাকা একটা নারীকে। এক পা তার বাইকের তলে চাপা পড়ে আছে, অন্য হাতে সে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করছে এবং ব্যথায় ও জাতীয় শব্দ করছে। প্রত্যয় অবশ্য সাইফের মতো রাগ কিংবা বিরক্তি দেখালো না। সে দ্রুত পায়ে এগিয়ে যায় মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু তার পূর্বেই রণচণ্ডী রূপী সেই মেয়েটা পেছনে ফিরে চেঁচিয়ে ওঠে, মাঝ রাস্তায় পাগলের মতো দৌড়ানোর মানে কি? প্রত্যয় মেয়েটাকে দেখেই অবাক হলো। এটা সেই লাইব্রেরির ঝগড়াটে মেয়েটা না? মেয়েটাও প্রত্যয়কে দেখে এক মুহূর্ত অবাক হয়, পর মুহূর্তেই সে ফের চেঁচিয়ে ওঠে, এই আপনি ওই লাইব্রেরির গালিগালাজ ভাইয়াটা না? প্রত্যয় বিরক্ত হয়, গালিগালাজ ভাইয়া? এটা আবার কেমন নাম? আর তাছাড়া প্রত্যয় নিজের সম্পূর্ণ জীবনে কখনো গালি উচ্চারণও করেনি। তার সাথে এই বেমানার নাম শুনে দেওয়ার মানে কি? প্রত্যয় কিছু বলতে নিবে তার পূর্বেই সাইফ এগিয়ে গিয়ে জেসের থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আরে ম্যানারলেস মাথা মোটা ভাবি, আপনি উঠেন উঠেন, আমার হাত ধরে উঠে বসেন। ইস, বেশি ব্যথা পেয়েছেন? সাইফের এই আলগা পেরিক দেখিয়ে প্রত্যয়ের কাজ চলে যায়। অপরদিকে জেসি ক্রোধ মিশ্রিত গলায় বলে ওঠে, এই ভাইয়া কি আপনি আমাকে ম্যানারলেস আর মাথা মোটা ভাবি ডাকছেন কেন? ভাবি, আমি আপনার গুণধর দেবর, আর আপনার সাথে ম্যানারলেস আর মাথা মোটা ট্যাগটা আমি বসাইনি, প্রত্যয় বসিয়েছে। পাগলের সাথে ম্যা করা ছাগলের দেখা হয়েছে। এখন দুই পাগল ছাগল মিলে আমার মাথা খাবে। জেসির চরম মেজাজ খারাপ হয়। সে সাইফকে কিছু বলতে নিবে তার আগেই সাইফ এগিয়ে এসে তার গায়ের উপর থেকে স্কুটি তুলতে তুলতে বলে, সরি ভাবি, আপনাকে হেল্প না করে এতক্ষণ ধরে পেঁচাল পারতেছি। পায়ের ওপর হতে স্কুটিটা সরাতেই যেন জেসি খানিকটা আরাম পেল। পাটা একদম ছিম ধরে আসছিল। অপরদিকে বাম হাতের কোণের দিকটাও রাস্তার সাথে ঘষা দেখে চামড়া উঠে গিয়েছে। কি বিশ্রীভাবে চলছে আহত জায়গাটা। ব্যথায় জেসির রক্তমাখা মুখটা আরো কুঁচকে আসে। প্রত্যয় সেই দৃশ্য দেখেও অনিচ্ছা সত্ত্বে হিউম্যান কার্টিসি মেনটেন করতে নিজের হাতটা বাড়িয়ে বলে, রাস্তায় এভাবে পড়ে থাকাটা বাজে দেখাচ্ছে, উঠে আসুন। জেসি কুঁচকে রাখা চোখ চূড়া মেলে রাজহাঁসের গলায় চেঁচিয়ে ওঠে, আমাকে এই মাঝ রাস্তায় আপনারাই ফেলেছেন, অসভ্য অভদ্র ম্যানারলেস কোথাকার। আপনাদের বাঁচানোর চক্করে আমি আহত হলাম, আর আপনারা কিনা থ্যাংক ইউ না বলে আমাকে পাগলের মতো আজে বাজে নামে ডাকা শুরু করে দিয়েছেন। প্রত্যয় আর কিছু বলতে নিবে তখনই পেছন হতে ভেসে আসে 4-5 জন লোকের গলা। সাইফ তখন জেসির স্কুটিটা তুলে তা পরিষ্কার করতে ব্যস্ত ছিল, কিন্তু কিছু মানুষের পদধ্বনি ও গলার স্বর শুনে সে পিছু ফিরে তাকায়। মুহূর্তেই তার মুখের রং পরিবর্তন হয়। মানুষগুলো কেমন চটে আছে তা তাদের চেহারাতেই স্পষ্ট ফুটে আছে।
2-3 জনের হাতে লাঠি জাতীয় জিনিসও দেখা যাচ্ছে। সাইফ তা দেখে ভাবে এই লাঠির আঘাত তার গায়ে পড়লে সাইফের কিছু না হলেও তার এই সুঠাম দেহের বেশ অপমান হবে। সেই অপমান সাইফ কখনো মেনে নিতে পারবে না। উপস্থিত বুদ্ধি অনুযায়ী সাইফ দ্রুত ভঙ্গিতে স্কুটিটায় বসে চাবি ঘুরিয়ে প্রত্যয়কে তাড়া দেয়। মামা, পাবলিক চেত্তা গেছে, ইজ্জত আর যান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি বয় তুই। প্রত্যয়ের এক হাত তখনও জেসির দিকে বাড়ানো। সে ঘাড় ঘুরিয়ে লাঠি হাতে আসন্ন একদল পুরুষকে দেখছিল। সাইফের কথা কানে প্রবেশ করতেই সে অত্যন্ত দ্রুত স্কুটির পিছনে উঠে বসে। জেসি বিস্ফোরিত দৃষ্টি মেলে দেখছিল সেই দৃশ্য। সে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করতে নিলেই সাইফ স্কুটি স্টার্ট দিয়ে উচ্চ স্বরে বলে ওঠে, আপনার স্কুটি আপনার রোমিও সহ আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো ভাবছি, ফিকার নট। কুত্তা লাফাঙ্গা, আমার স্কুটি ফেরত দিয়ে যা। গোলাপি রঙা স্কুটির পেছনে বসা প্রত্যয়ের কানে পৌঁছায় জেসের চিৎকার। সে ঘাড় সামান্য ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখে রণচণ্ডী সেই নারী রাস্তার এক কোণ হতে ছোট ইটের টুকরো নিয়ে তাদের দিকে ইশারা করে ছুড়ে এবং বলে, মামলা করব আমি, চুরির মামলা। তোদের জেলের ভাত খাইয়ে বদহজম না হওয়ালে আমি আলাউদ্দিনের মেয়ে জেসি না। কর্ণফুলী নদীর ঠিক পাশেই ইচ্ছানগর নামক জায়গাটা। কালো জিপটা মফস্বল এরিয়া পেরিয়ে কিছুটা নিরিবিলি একটা এরিয়ায় প্রবেশ করে। মিনিট 5-এর মধ্যেই তা থামে জনমানবহীন একটা একতলা বাড়ির অধীন সীমানার বাহিরের প্রধান ফটকের দ্বার প্রান্তে। গাড়িটা থামিয়ে দুর্জয় চট করে তাকায় নিচের পাশের সিটে উপস্থিত নারীর পানে। সিটের ওপর 2 পা তুলে তা ভাঁজ করে বুকের কাছে ঠেকিয়েছে। 2 হাতের সাহায্যে আড়াআড়িভাবে নিচের বাহু চেপে ধরে একপাশে হেলে রয়েছে দুর্বল দেহটা। 40 মিনিটেরও অধিক এই পথ পাড়ি দেওয়ার সময় প্রথম 20 মিনিট বাণী জেগেছিল, কিন্তু শরীরটা ধীরে ধীরে নিস্তেজ অনুভূত হতেই সে আর চোখ মেলে রাখতে পারেনি। গায়ের রেইনকোটটার ভেতর তপ্ত দেহটাকে যথাসাধ্য লুকিয়ে জড়সড় ভঙ্গিতে একপাশে হেলে বসে। একটা পর্যায়ে ধীরে ধীরে চোখ লেগে আসে তার। সম্পূর্ণ ঘটনাটা দুর্জয়ের উপস্থিতিতেই ঘটেছে। দুর্জয় এ নিয়ে বাণীকে বাদ সাজেনি। মেয়েটার অসুস্থ তা যে কেউই দেখে বলে দিতে পারে, কিন্তু মেয়েটাকে ঘিরে রাখা প্রশ্ন ও রহস্য আজ করা মুশকিল বটে। আপাতত দুর্জয় পড়েছে সংশয়। তার পাশের সিটে ঘুমন্ত এই নারীকে তার সজ্ঞান ব্যতীত ছুতেও তার বিবেকে বাঁধছে। তার উপর এই নারী বর্তমানে বিবাহিত এবং এক সন্তানের জননী। বিষয়টা দুর্জয়ের জন্য অস্বস্তিকরই বটে। সে বাণীকে রেখে একাই গাড়িটা হতে নেমেছে। বৃষ্টি থেমেছে বহু আগে, তবে প্রকৃতি এখনো বই বেড়াচ্ছে সতেজতার ছাপ। দুর্জয় নিজের পকেটে হাত দিয়ে বের করে একটা চাবি। চাবিটার সাহায্যে প্রধান ফটকটা খুলে তার সম্পূর্ণটা ফেলে একপাশে সরিয়ে প্রবেশ দ্বার উন্মুক্ত করে সে। অতঃপর ফির গাড়ির ভেতর বসে ড্রাইভ করে গাড়িটাকে ইট পাথরের উঠোনে প্রবেশ করে। আবার গাড়ি হতে নেমে প্রধান ফটকটা টেনে তা ভেতর থেকে লক করে চাবির সাহায্যে বাড়ির ভেতর প্রবেশ করে সে। বাড়ির ভেতর প্রবেশ করে অন্ধকার ঘরটাতে আলোকিত করার উদ্দেশ্যে সে সব লাইট জ্বালিয়ে দেয়। জীর্ণ শীর্ণ দেহটা দুদিনের জ্বরে যেন আরো খানিকটা শুকিয়ে গিয়েছে। সেই নেতানো দেহটা শক্ত 2 হাতের সাহায্যে তুলে হাঁটতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না দুর্জয়। বাড়ির ভেতর প্রবেশের ঠিক আগ মুহূর্তে তার অবচেতন মস্তিষ্কে হানা দেয় বহু পূর্বে তার দাদির মুখে শোনা একটা কথা। এই ইছানগরের বাড়িটা দুর্জয়ের বাবা রিফাতি বহু শখ করে বানিয়েছিলেন। বাড়িটাতে প্রথম যেবার দুর্জয়ের মাকে সহ রিফাত এসেছিল, সেবার নাকি লজ্জা শরমের মাথা খেয়ে বউকে কোলে তুলেই গৃহপ্রবেশ করেছিল সে। আচমকা এই কথা মনে পড়ার কারণ খুঁজে পায় না দুর্জয়। মনে মনে নিজের প্রতি সে বিরক্ত হয়। অতঃপর বাণীকে নিয়ে ঘরে প্রবেশ করে বসার ঘর পেরিয়ে পশ্চিম দিকের ঘরটার দিকে এগোয় সে। ঘুমন্ত বাণীকে কাঠের তৈরি পালঙ্কে শুয়ে দিয়ে দুর্জয় ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে। একবার রিং হতেই কলটা রিসিভ হয়। অপর পাশ হতে জুলফিকার চিন্তিত গলায় শুধায়, দুর্জয়, মাই বয়, আর ইউ ওকে? ইয়েস স্যার। কি হয়েছে আমাকে খুলে বলো। হঠাৎ কল করে আমাকে বললে যেন হসপিটালের বেসমেন্টের ফুটেজ ডিলিট করার ব্যবস্থা করি। আবার বলছো ব্যাপারটা পার্সোনাল। ইজ এভরিথিং ওকে? স্যার, আপাতত আরেকটা হেল্পের প্রয়োজন। যত দ্রুত সম্ভব বাবার ইচ্ছানগরের বাড়িটায় একটা মহিলা ডাক্তার পাঠান।
She have to be confidential also. দুর্জয়ের কথার ভঙ্গিমায় জুলফিকারের চিন্তার পরিধি আরো বাড়ে। কি হয়েছে ছেলেটার? দুর্জয় সামান্য তারা দেখিয়ে বলে, সরি স্যার, কিন্তু ব্যবস্থাটা দ্রুত করলে ইট উইল বি এ বিগ হেল্প। আমি ইনশাআল্লাহ আগামীকাল হেডকোয়ার্টারে এসে আপনাকে একান্তে সব খুলে বলবো। জুলফিকার আর বিষয়টা তেমন একটা ঘাটায় না। দুর্জয় যেহেতু বলেছে সে নিজেই সময় মতো বলবে, সেখানে আর এত তাড়াহুড়ো দেখানোর কিচ্ছু নেই। ছেলেটার কাণ্ডজ্ঞান বেশ ভালো। জুলফিকার নিজ হাতে ওকে তৈরি করেছেন, চোখে বুঝে ভরসা করতেও কখনো দ্বিধা করবেন না তিনি। জুলফিকার আশ্বস্ত করে বলে, আমি ব্যবস্থা করছি, চিন্তা করো না, টেক কেয়ার। ফোনটা কান থেকে নামিয়ে রেখে দুর্জয় বাণীর পানে তাকায়। তার মনে জমে রয়েছে অসংখ্য প্রশ্ন। বাণী কার্ড থেকে বারবার পালাচ্ছে, এই অবস্থায় বা তার কি করে হলো? আর বাণীর পরিবার কোথায়? সম্পূর্ণ ব্যাপারটা দুর্জয়ের জানতে হবে। ঘুমন্ত নিশার কেবিনে বসে আছে জুলফিকার। নাইমাকে আজ নিশা খুব বুঝিয়ে শুনে বাসায় পাঠিয়েছে। একটানা লাগাতার এভাবে হসপিটালে থেকে চেহারার বিধ্বস্ত অবস্থা করে ফেলেছিল সে। তার উপর আবার নাইমার কোমরের ব্যথার সমস্যা রয়েছে। সামান্য ঠান্ডা লাগলেই ব্যথাটা হু হু করে বেড়ে যায়। এই বিষয়গুলো জুলফিকার ভুলেনি, কিন্তু যদি সে সরাসরি নাইমাকে এই কথা বলতে যেত তাহলে শুধুই কথা কাটাকাটি এবং তর্কের সৃষ্টি হতো আবার। তাই সে খুব সূক্ষ্ম বুদ্ধিটা মেয়ের মাথায় পাচার করে দিয়ে নেশার মাধ্যমে নাইমাকে রাজি করিয়েছে। নিজের চালাকির কথা ভেবে একা একা সামান্য হাসে জুলফিকার। ঠিক সেই মুহূর্তেই তার হাতে ফোনটা ভাইব্রেট করে বেজে ওঠে। জুলফিকার একদণ্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নামটা পড়ে নেয়, সাইফ। এই ছেলে এত রাতে ফোন করছে কেন? জুলফিকার কল রিসিভ করে কানে ধরতেই সাইফ বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার, কিছু মনে না করলে যদি একটু কেবিনের বাইরে আসতেন। জুলফিকার ঠান্ডা স্বরে আসছি বলে কলটা রেখে দেয়। কেবিনের বাইরে বের হতেই জুলফিকার দেখে সাইফ, রাফি এবং একটা বধূবেশী মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। জুলফিকার কোনো প্রশ্ন করতে নিবে তার আগেই সাইফ বোধের গতিতে বলে ওঠে, স্যার এই মেয়ের নাম অন্না, রাফি ওকে ভালোবাসে, অন্নাও রাফিকে ভালোবাসে, কিন্তু অন্নার হিটলার বাপ ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল। ওনার মতে রাফি একটা অযোগ্য ছেলে আর সৈন্যদের সম্পর্কে যথেষ্ট বিরূপ ধারণা পোষণ করেন তিনি। যেহেতু এই মুহূর্তে এই বড় শহরে রাফির নিজের কোনো গার্ডিয়ান নেই, তাই অন্নাকে তুলে ওদের দুজনকে নিয়ে সোজা আপনার কাছে চলে এলাম। আপনি জ্ঞানী ও বিচক্ষণ মানুষ, আপনি জানেন ওরা চাইলেও এই মুহূর্তে বিয়ে করতে পারবে না, কারণ রাফি এখনও লেফটেন্যান্ট পদে রয়েছে। কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস ও খুব শীঘ্রই পদোন্নতি পাবে। খালি ততদিন পর্যন্ত যেন অন্যার বিয়েটা আটকে রাখা যায় সেরকম একটা ব্যবস্থা করে দিন প্লিজ। আপনি অন্যার বাবার সাথে কথা বলুন, আপনার মতো একজন বড় মাপের মানুষের কথা তিনি নিশ্চয়ই আমলে নেবেন। ওনাকে আশ্বাস দিন যে রাফির সাথে অন্যার ভবিষ্যৎ অনিশ্চিত নয়। প্লিজ স্যার, প্লিজ। সাইফের বুলেট গতিতে বলা কথা থামতেই রাফির বুক ধকধক করতে থাকে। মনে মনে বলে, প্রত্যয় ঠিকই বলে, এই ছেলে নিজেও পাগল, তার আশেপাশের সবাইকে পাগল বানিয়ে ছাড়বে। জুলফিকার শুরু চোখে এতক্ষণ মনোযোগী শ্রোতার ন্যায় সাইফের সব কথা শুনেছে। সম্পূর্ণটা শুনে তিনি ঠান্ডা গলায় সাইফকে উদ্দেশ্য করে বলে, তুমি 5 মিনিট ভিতরে গিয়ে দাঁড়াও, আমি ওদের সাথে একান্তে কিছুক্ষণ কথা বলতে চাই। সাইফের ঠোঁটে ফুটে ওঠে বিশ্বজয়ের হাসি। সে মাথা নেড়ে জুলফিকারকে থ্যাংক ইউ বলে কেবিনের ভেতরে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করতেই তার দৃষ্টি স্থির হয় নিশার দিকে। সাইফ একগাল হেসে ঘুমন্ত নিশার দিকে তাকিয়ে বলে ওঠে, সুখী মানুষের সবাইকে সুখী দেখতে ভালো লাগে, আপনিও সুখী হন মিস ইয়াসমিন। অন্ধকার ঘরে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। সে চিৎকার করে ডাকছে নিজের মাকে। বাণী সেই চিৎকার অনুসরণ করে তুলেছে, কিন্তু কাউকে পায় না। আবার সেই শিশু স্বর কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, তুমি আমাকে একা রেখে চলে গিয়েছো কেন মাম্মা? তুমি আমাকে ভুলে গিয়েছো? কথাটা কানে এসে পৌঁছতেই বাণী দেখে অন্ধকার ছিঁড়ে ধীরে ধীরে বনি বেরিয়ে আসছে। বাণীকে দেখে সে ঘৃণা ভরা দৃষ্টি মেলে বলে ওঠে, আই হেট ইউ মাম্মা। ছোট স্বপ্নটুকু দেখে বাণী আতঙ্ক নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। এখনও তার বুক টিপ টিপ করছে। তার মেয়েটা কেমন আছে? বনি তাকে ভুল বুঝবে না তো? বাণীর ভাবনার মাঝে গম্ভীর একটা স্বর বলে ওঠে, গুড মর্নিং। বাণী আতঙ্ক নিয়ে পাশ ফিরে তাকাতেই দেখে বেতের তৈরি একটা অ্যাক্সিডেন্ট সোফাতে বসে আছে দুজন। দৃষ্টি তার ফোনের স্ক্রিনে নিবন্ধ। বাণী একটা ঢুক গেলে
বোঝার চেষ্টা করে সে এখন কোথায় আছে। দুর্জয় এত ভূমিকা না করে ফোনটা পকেটে ভরে সোজা হয়ে উঠে দাঁড়ায়। বিছানার কাছাকাছি এসে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলে, গায়ে জ্বর আছে, গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে। এটা আমার বাড়ি। আপাতত এখানে অবস্থান করছো তুমি। রাতে একজন ডক্টর এসেছিল, উনি জ্বর পরীক্ষা করে তোমার গায়ের জামা বদলে দিয়ে গিয়েছে, সঙ্গে কিছু ওষুধ দিয়ে গিয়েছে। সেসব নিয়ে আপাতত পরে কথা হবে। আমি তোমার কথা অনুযায়ী তোমার আবদার রেখেছি। এখন তুমি আমাকে সত্যটা জানাও। দুর্জয়ের শেষ কথাটা শুনতেই বাণী যেন সম্বিত ফিরে পায়। হ্যাঁ, তার তো শর্ত মতে এখন সত্য জানানোর কথা, কিন্তু বাণীর প্ল্যান ছিল যে সে সত্য জানানোর পূর্বেই দুর্জয়ের চোখে ধুলো ছুঁড়ে পালাবে। দুর্জয়কে কিংবা অন্য কাউকে এসব বিষয়ে জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সে চায় না অন্য কারো পরিণতিও 7 বছর পূর্বের সেই কালো রাতের মতো হোক। বাণী চায় না নতুন করে আরেকটা খুনের সাক্ষী হতে। বাণীকে ভাবনায় ডুবতে দেখে দুর্জয় এবার বলে ওঠে, দেখো, আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলা যথেষ্ট অপছন্দ করি। গতকাল রাতে যেই ফিমেল ডক্টর এসেছিল, ওনার ভাষ্য মতে শি ফাউন্ড সাম মার্কস অ্যান্ড স্ক্র্যাচেস ইন ইয়োর বডি। সেই দাগগুলো কিসের হতে পারে সেই সন্দেহ সম্পর্কেও উনি আমাকে জানিয়েছেন। তাই যদি তোমার মনে হয় তোমার মন গড়া কোনো কথা শুনে আমি নিজের সময় নষ্ট করতে এখানে বসে আছি, তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। সবটা শুনে বাণী স্থির হলো। দুর্জয় কোন দাগগুলোর কথা বলছে তা সে ভালো করেই জানে। এগুলো তো কেবল শরীরের দাগ, মলমে সেরে উঠবে, কিন্তু মনের দাগ, সেই দাগ দেখার সাধ্য কার? শারীরিক দাগের খাতা খুলে বসতে গেলে যে বাণীকে মনের দাগের খবরও দুর্জয়কে জানাতে হবে। বাণী চোখ বুঝে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। তার জীবনে যে সত্যি সবার অজানা, সে অজানাকে জানার জন্যই বোধহয় আল্লাহ বারবার তাকে দুর্জয়ের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। বাণী চোখ মেলে তাকায়, তপ্ত নিঃশ্বাস ছেড়ে কিছু বলতে নিবে, ঠিক সেই মুহূর্তে তীক্ষ্ণ শব্দ তুলে দুর্জয়ের ফোনটা বেজে ওঠে। বাণী থেমে যায়, মাথা নত করে ফেলে। দুর্জয় মৃদু বিরক্ত হলেও পকেট হতে ফোনটা বের করে রিসিভ করে। মুহূর্তেই তার মুখ ভঙ্গি পরিবর্তন হয়। সে ব্যস্ত গলায় বলে, গণমাধ্যমে খবর ছড়িয়েছে? প্রশ্নগুলো করতে করতে দুর্জয়ের দ্রুত নিজের পকেটে গাড়ির চাবিটা চালান করে দেয়। অতঃপর এখনই আসছি বলে ফোনটা রেখে বাণীর দিকে তাকায়। বাণীও সেই মুহূর্তে কৌতূহলী দৃষ্টি মেলে তার পানে তাকিয়েছিল। দুর্জয় ব্যস্ত গলায় বলে, বাসার বাহিরে সেনা নিরাপত্তা কর্মী রেখে যাচ্ছি, কিছু প্রয়োজন পড়লে ওদের বলবে। এই ক্যাবিনেটের ওপর ওষুধ আর প্রেসক্রিপশন আছে, দেখে সেই অনুযায়ী ওষুধ নিও। কথাটা বলেই বেরিয়ে যেতে নিলে বাণী পিছু ডাকে, কোথায় যাচ্ছ? বাণীর মনের অজান্তেই তুমি সম্বোধনটা দুর্জয়কে মিনিট খানিকের জন্য থামতে বাধ্য করে। সে এক পলকের জন্য পিছু ফিরে পড়ে। কবে নাগাদ ফিরবো নিশ্চিত নই, ফিরবো কিনা তাও নিশ্চিত নই। না ফিরলে তোমার ব্যাপারে আমার প্রশ্নের উত্তরগুলো অজানাই থেকে যাবে। জানি না কি সমস্যার মধ্যে আছো, আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। টেক কেয়ার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।